আমি একটা নাম যা কারো মুখে নেই। আমি একটা ছায়া যা দিনের আলোতেও দেখা যায় না। তারা ভাবে আমি ক্ষেত, একটা ট্রপার ছাগল যার চোখে কেবল বইয়ের পাতায় গড়ে। কিন্তু তারা জানে না এই বইয়ের পাতার নিচেই লুকানো আছে একটা অন্ধকার রাজ্য যার রাজা আমি। আমি কথা বলি না কারণ আমার নীরবতাই ভয়ঙ্কর। আমি সহ্য করি কারণ আমি সব কিছুর হিসাব রাখি। তারা যত অবহেলা করে, অপমান করে, আমি ততটা হাসি কারণ একদিন ওরাই চিনবে আমাকে। আমি আরাফ, বাবা মায়ের দুই মাত্র ছেলে। আমার একটা বড় ভাই ছিল, কিন্তু ওরা আমার পরিবারকে বাঁচতে দেয়নি। প্রথম দিন সবকিছুর মতো মানুষও নতুন হয়, কারো মুখে আতঙ্ক, কারো চোখে আশা, আর মাঝে একজন আছে, সে কারো মতো না। হেই, ওরে দেখ, ওই যে ওই ছেলেটা। আচ্ছা বলতো, এই সময়ও এমন ছেলের কি দরকার ভার্সিটিতে? এই হলো আমাদের গল্পের নায়িকা, নাম আনিশা। বাবা মা নেই, হোস্টেলে থাকে। আনিশা একটু রাগী, কিন্তু তার মন ভালো। লোকাল ট্রেন থেকে নেমে সরাসরি ক্লাসে ঢুকে পড়েছে মনে হচ্ছে। যার কথা বলছিল ওরা, সে ছেলেটার গায়ে মলিন সাদা শার্ট, সস্তা ব্যাগ, পায়ে চপ্পল না থাকলেও জুতোটা যেন কোনো ফুটপাত থেকে কেনা। তবু মুখে তার একটুও ভয় নেই, চোখে শুধু এক অদ্ভুত শান্তি। না শান্তি না, শক্তি। আরাফ মনেই নেয় না, চুপচাপ এসে ক্লাসের এক কোণায় বসে, সবার থেকে দূরে মাথা নিচু করে নোট বের করে। এই ছেলেটা বোধ হয় টিচারদের চায়ের কাপ ধুয়ে দিতে আসছে। বই খাতা তো দেখি ফালতু কাগজে মোড়ানো। বন্ধুরা হেসে লুটোপুটি। আনিশা, তোর চোখে আমি যদি শুধু খেতেই হই তাই হোক, কিন্তু আমি যে কে সেটা জানলে তোর মুখের এই হাসি কই হারিয়ে যাবে তুই বুঝিও না। ক্লাস শুরু। আজ একটা সারপ্রাইজ কুইজ হবে, দেখি কে কি জানে। সবাই গুঞ্জন করে। আনিশা চোখে আত্মবিশ্বাস। এইবার প্রমাণ হবে কে কি পারে। আমি টপার হব, আর ওই খ্যাটটা নিশ্চয়ই পারবে না। এইবার হেও করার সময়। 1 ঘন্টা পর কাগজ জমা দেওয়া হয়। প্রফেসর শুধু একবার তাকালেন, একটা নামের নিচে লাল দাগ দিয়ে বললেন, এই ছেলেটাকে আরফ রহমান। সবাই চমকে তাকায়। 198, আউটস্ট্যান্ডিং। তোমাদের কারো এমন উত্তর ছিল না? এমনও ছিল যে প্রশ্নটাই বোঝনি, কিন্তু এই ছেলেটা চমকে দিল। আনিশা চুপ, মুখ থেমে যায়, একটু অপমানিত। খ্যাত খ্যাত বলে অপমান করা ছেলেটার নাম আজ ঘুরে বেড়াতে শুরু করলো ক্লাসে, কিন্তু সে কিছুই বলল না, শুধু উঠে বেরিয়ে গেল। আর ঠিক তখনই ক্যাম্পাসের এক প্রান্তে ফোন বেজে উঠল, দ্য কিং নাম্বার থেকে। হ্যাঁ বলো, ডিলটা শেষ করো। আজ রাতেই সময় মতো পৌঁছে দিও, কেউ যেন টেরও না পায়। ঠিক আছে ভাই, কিং এর অর্ডার মানেই আইন। টেস্টে 98 পেয়ে সবার মুখ বন্ধ করে দিলেও আরাফের চোখে মুখে কোনো গর্ব ছিল না। সে হাসেনি, কিছু বলেনি, চুপচাপ নিজের মতো চলে গিয়েছিল। এবং পরদিন সে আবার সে আগের চেহারায় ফিরে আসে। তোমরা দেখেছো ওই খ্যাটটা আবার টেস্টে ফার্স্ট? অবিশ্বাস্য। আমি বলি ওই ছেলে কিছু করেছে, মানে নিশ্চয়ই টিচারদের ম্যানেজ করা। না হলে কি আর, লোকাল বয় এমন নাম্বারই পায়। তাহলে তো আমরা বেকুব। ওরে যদি একটু ধরা যায়, যদি ধরা পড়ে কপি করছে, চিরজীবনের জন্য ফেসবুকে ভাইরাল করে দিব। ক্লাসে ঢোকার সময় আনিশা লাউড ভয়েসে বলে, আচ্ছা মিস্টার আরাফ, আপনার তো অনেক জ্ঞান, বলেন তো ফার্স্ট হবার জন্য কাকে টাকা দেন? লাঞ্চ কিনে খাওয়াবো, প্লিজ জানিয়ে দিন। সবাই হাসে, কিছুজন লজ্জায় চুপ থাকে। আরাফ ঠান্ডা চোখে শান্ত মুখে তাকায় আনিশার দিকে, কিছু না বলে নিজের সিটে বসে যায়। যে কেউ এমন অপমান শুনলে হয় চিৎকার করত, না হয় কাঁদতো, কিন্তু আরাফ সে একটা কথাও বলেনি। কেন? কারণ সে জানে এই অপমানগুলো শুধু প্রেসার কুকারের ঢাকনা, একদিন ঠিকই ফেটে যাবে। রাত 11টা, শহরের পুরনো গুদাম ঘর, ছায়া ছায়া ঢুকে আসে কয়েকজন মুখোশধারী। দরজার সামনে দাঁড়িয়ে এক যুবক, চোখে কালো চশমা, হাতে ফোন। দরজা খুলে ভেতরে বসা লোক বলে, বসের অর্ডার পেয়েছি, পণ্য পৌঁছে গেছে।
না স্যার, কেউ জানে না। শুধু একবার ফোনে কথা হয়েছিল, সেই ভয়ঙ্কর ঠান্ডা গলা। অন্যদিকে এক টেবিল ল্যাম্পের নিচে বসে থাকে আরাফ। ফোনে বলে ওঠে, সিলেটের বর্ডারে কারা গা ছাড়াভাবে ঢুকছে তাদের লিস্ট পাঠাও, একজনের জন্য নাম আছে। আরাফ ফোন কেটে নিজে নিজেকে বলে, এরা ভাবে আমি একটা খ্যাত, আমি চাই ওরা থাই পাবুক। আমি চিৎকার করলে ভয় পাবে একবার, কিন্তু চুপ থাকলে ভয় পাবে বারবার। পরদিন লাইব্রেরিতে আনিশা অনিচ্ছা সত্ত্বেও তার চোখ আটকে যায় আরাফের নোটবুকে। সেই ফেলে দেওয়া ছেঁড়া খাতাগুলোতে অদ্ভুতভাবে সাজানো হ্যান্ড নোটস। এই ছেলেটার মধ্যে কিছু আছে, তবে কি সত্যি নিজের চেষ্টায় ফার্স্ট হয়েছে? কিন্তু মুহূর্তেই রাগে গজগজ করে ওঠে। তবু আমি ওকে সহ্য করব না, লোকাল আর লোকালি। ক্লাসে দরজা খুলে ক্লাসরুমে প্রবেশ করে ডক্টর রফিক স্যার। ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যায়। তিনি সোজা এসে টেবিলে রাখা ফাইল খুলে দেখেন, চোখে চশমা ঠিক করেন। আজকের ক্লাসে প্রেজেন্টেশন চলবে, সবাই রেডি তো? প্রথম কয়েকজন হয়ে গেছে আগেই। এখন আরাফ হোসেন, তুমি এসো, তোমার পালা। শ্রেণীকক্ষে হালকা গুঞ্জন ওঠে। অনেকেই তাকায় পেছনের দিকে, যেখানে চুপচাপ বসে থাকা ছেলেটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আরাফ ধীরে পেছন থেকে এগিয়ে আসে, মুখ নিচু, গলায় কোনো দ্বিধা নেই, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসও নেই। হাতে কাগজের খাতা। সে বোর্ডের পাশে এসে দাঁড়ায়। আমার প্রজেক্টের বিষয় সিস্টেমেটিক সাইলেন্স, সমাজে নিঃশব্দ শক্তির উত্থান। আজকের সমাজে আমরা যারা কথা বেশি বলি তাদেরই গুরুত্ব দিই, কিন্তু যারা কিছু না বলে তাদের ভেতরেই জমে থাকে ইতিহাস বদলানোর আগুন। ক্লাস হঠাৎ একটু চুপ। কেউ একজন ফিসফিস করে বলে, ও তো কথা বলতে জানে। আমার এই গবেষণায় আমি দেখিয়েছি কিভাবে নিঃশব্দ মানুষগুলো, যাদের সমাজ অবহেলা করে, তাদের মধ্যে জন্ম নেয় নেতৃত্ব। তারা প্রতিশোধ নয়, পরিবর্তনে বিশ্বাস করে। হঠাৎ মাঝখান থেকে আনিশা বিরক্ত মুখে কথা বলে ওঠে, স্যার, আমি সত্যি দুঃখিত, কিন্তু এটাকে কি সত্যি প্রেজেন্টেশন বলা যায়? না কোনো সাউন্ড, না কোনো গ্রাফ, না কোনো ভিজুয়াল, শুধু খাতার লেখা পড়ে শোনাচ্ছে। এটা যে কেউ পারবে? ক্লাসে কয়েকজন হাসাহাসি করে। রাহাত বলে, আর লেখা পড়ে শোনালে তো আমিও 10 নাম্বার পেতাম। বসে যাও আনিশা, তুমি প্রেজেন্টেশনের বাহ্যিক দিক দেখেছো, কিন্তু কন্টেন্টটাই তো আসল। আরাফ, চালিয়ে যাও। আমি হয়তো স্লাইড বানাতে জানি না, কিন্তু আমি যা বলছি সেটা আমি অনুভব করি। তাই যদি সেটা কিছু মানুষের চোখে দুর্বলতা হয়, তাহলে হয়তো আমি দুর্বল। সবার মুখ বন্ধ, কেউ কিছু বলে না। আনিশার মুখে বিদ্রুপের ছায়া, কিন্তু চোখে যেন অদ্ভুত এক অস্বস্তি জমছে। আরাফ, তোমার ভাবনাগুলো খুব গভীর। তোমার রিপোর্টটা আমি পড়ে দেখেছি। তুমি নিজের মতো করে চিন্তা করো, সেটা বড় গুণ। অনেকেই সাজিয়ে বলে, তুমি বুঝে বলো। ওই ছেলেটাকে এতদিন চুপচাপ বসে থাকলো, তার কথায় কেন যেন একটা ধাক্কা লাগে। তবে না, টপার হলে যে মানুষ ভালো হয় সেটা মানি না আমি। আনিশা বন্ধুদের দিকে মুখ ঘুরিয়ে ঠান্ডা গলায়, স্যার তো ভাবছেন যেন ও কোনো দার্শনিক। আমার কাছে এখনো মনে হয় ও একটা সোশ্যালি ওয়ার্কআউট কেস। পাশে বসা রাহাত ফিসফিসিয়ে বলে, টপার সেজে গুম হয়ে থাকা একটা লোক কোনোদিন না গ্যাংস্টার বেরিয়ে আসে। এই দিনের পর আরাফের নাম অনেকের মুখে উঠল, কিন্তু তবুও আনিশা, তার চোখে এখনো ঘৃণা, হিংসা বেড়েছে। আনিশা বন্ধুদের নিয়ে হাঁটছে, সবাই আড়ালে ফিসফিস করছে, ওই যে আরাফ, ও রিপোর্টটা তো ডিন স্যারও প্রশংসা করেছেন। এই দিনের পর থেকে আরাফ নামটা নিঃশব্দে উঠতে লাগলো অনেকের ঠোঁটে। কেউ বলতো বুদ্ধিদীপ্ত, কেউ বলতো ভয়ঙ্কর শান্ত, কিন্তু আনিশার চোখে ঘৃণা, হিংসে অস্বীকার। এত অহংকার কোথা থেকে আসে ওর চোখে? চুপচাপ থেকেও কেন সবাই ওকে গুরুত্ব দিচ্ছে? আমি তো বরাবর সেরা ছিলাম। এই সেমিস্টারের শেষ অ্যাসাইনমেন্ট হবে গ্রুপে। আমি গ্রুপ করেছি র্যান্ডমলি। গ্রুপ 3, আনিশা, আরাফ, রাহাত। ক্লাসে হালকা চুপচাপ, কিন্তু ভেতরে ঝড়। স্যার, আমি যদি নিজের ইচ্ছা মতো গ্রুপ করতে চাই? র্যান্ডম মানেই র্যান্ডম, রেজাল্টই তো আসল নয়। মজা শুরু। আনিশা রাগে ফুঁসে ওঠে। আনিশা টেবিলে বসে, রাহাত পাশে। আরাফ ঠিক সময় এসে হাজির হয়, মাথা নিচু, হাতে নোট।
তুমি কি শুধু নোট নিয়ে কাজ করতে পারো, নাকি গ্রুপেও কথা বলতেও জানো? আমি কাজ করব, কথা নয়। পারফেক্ট, একদম তোমার মতোই উত্তর। ক্লাসে সবাই জানে এই দুইজন একসাথে আগুনের পাশে বারুদ। তাদের প্রতিটা মিটিং ছিল যুদ্ধক্ষেত্র। আনিশা প্রতিটি কথায় বাঁকা কথা ছুড়ে দিত, আর আরাফ এক চিলতে মুখ না বদলে শুধু কাজ করে যেত। কিন্তু অন্ধকারে বসে থাকা কেউ একজন এই দুই চোখের যুদ্ধকে নীরবে দেখছিল। এইদিকে রাত 12টা, আলো অন্ধকারে বসে আছে এক লোক, ফোনে ভিডিও চলছে। আনিশা আরাফ লাইব্রেরিতে কথা বলছে। ভাই, মেয়েটা টানা ওরে অপমান করে যাচ্ছে, প্রয়োজন হলে একবার কথা বলবো। রাত, আনিশা একা হাঁটে। হঠাৎ এক ছিনতাইকারী তার পথ আটকায়, ব্যাগ মোবাইল ছিনিয়ে নেয়। আনিশা ভয় পেয়ে চিৎকার করে। ঠিক তখনই এক ছায়া এসে ছিনতাইকারীকে এক ঘুষিতে ফেলে দেয়। তুমি কে? ছায়া মুখ না ঘুরিয়ে বলে, জীবনের কিছু দামি জিনিস যখন হারাতে বসে তখনই বোঝা যায় তার আসল দাম। বলেই সে চলে যায়। আনিশা কিছু বুঝে ওঠার আগে ছেলেটি চলে গেল। সে জানে না কে সে। পরের দিন ক্যাম্পাসে গুঞ্জন ছড়াতে শুরু করে, খ্যাত আরাফ এখন ক্লাসের টপার। কে যেন বলে দিয়েছে প্রেজেন্টেশনও সে এক রাতেই বানিয়ে ফেলেছে। কিন্তু কেউ বুঝে না, কেউ জানে না সে শুধু প্রেজেন্টেশন বানায় না, আন্ডারওয়ার্ল্ডেও সে চালায় একটা নেটওয়ার্ক, ক্যাফেটেরিয়া। আনিশা, মিম ও তন্ময় বসে। আচ্ছা, তোমরা বলো তো, ওই লোকটার এত দেমাগ কিসের? কেউ কিছু বললে চুপ মেরে থাকে, হাসেও না, রিয়াক্টও করে না। সে কি বুদ্ধিমান নাকি নাটকবাজ? আরে দেখ না, কারোর সাথে ঠিক করে কথা বলে না। আমার মনে হয় ওর কোনো মানসিক প্রবলেম আছে। এই লোকটার বাড়ির লোকজনও বুঝি চাষা, মুখ দেখলেই গরুর মাঠের স্মেল আসে। সবাই আবার হেসে ওঠে। ঠিক তখন আরাফ লাইব্রেরি থেকে বের হচ্ছে, হাতে 4টা বই, আস্তে হাঁটে, কারো চোখে চোখ রাখে না। এই যে মিস্টার খ্যাত, তুমি কি সারাদিন শুধু বই মুখে দাও, নাকি অন্য কিছু বোঝো না? চুপ, আরাফ কিছু বলে না। তুমি কি বোবা নাকি? তোমাকে কেউ কিছু বললে মাথা নিচু করে চলে যাও, এইটা কি কোনো অ্যাটিটিউড নাকি? আরাফ থামে, ধীরে মাথা তোলে, একটু তাকায়, তারপর অভিনয় অনেকেই পারে, কিন্তু চুপ থাকা সবার পক্ষে সম্ভব নয়। এই বলে হাঁটা দেয়, না তাকিয়ে। এই এক লাইন, এই এক দৃষ্টিতে আনিশার বুকের ভেতর যেন একটা বিদ্যুৎ খেলে গেল। কিন্তু মুখে সে আরো অপমান করলো। মনে হয় বই খেয়ে মানুষ হয়েছে। এই লোকটার ঘাড়ে রক্ত না, বইয়ের কালি। রাতে আরাফের বাসায় দেওয়ালে স্ক্রিন প্রজেক্টরে উঠছে জিপিএস ট্র্যাকার, পেমেন্ট হিস্ট্রি, রুট ম্যাপ। আরাফ সোফায় বসে ফোনে বলে, কাল রাতেই টার্গেট পৌঁছাবে। রেড পাথ 12-এর গেট ওপেন রাখতে বলো, আর নজরদারি বাড়াও, এখন কেউ বিশ্বাসযোগ্য না। ফোনের ওপাশ থেকে, জি বস, আজ রাত থেকে 3 রুটে আমাদের পাহারা থাকবে। আরাফের পরিচয় এখনো কেউ জানে না। ক্যাম্পাসে সে খ্যাত, কিন্তু বাইরের জগতে সে ব্ল্যাক কন্ট্রোল নেটওয়ার্কের কিং, যেখানে তার এক কথায় আইন আর এক ভুলে মৃত্যু। পরদিন ক্লাসের ভেতর প্রফেসর বলে, একটা টিম প্রজেক্ট হবে, গ্রুপ করা হবে র্যান্ডম। আরাফ আর আনিশা একই দলে। না প্লিজ স্যার, আমি ওই ছেলের সাথে কাজ করব না। স্যার, আপনি অন্য কাউকে দিন। রুলস আর রুলস, মিস আনিশা, চেঞ্জ ইজ নট অ্যালাউড। ক্লাসের সবাই ও হো করে চিৎকার দেয়, কেউ কেউ হেসে ফেলে। ওই ছেলের সাথে কাজ মানে আমার মুড অফ হয়ে যাবে। তোমার মুড অফ হলে আমার কাজের কোনো ক্ষতি হবে না। তুমি শুধু সময় মতো কাজ পাঠিও, বাকিটা আমি করে দেব। আনিশা থেমে যায় কিছুক্ষণ, তারপর মনে মনে, ওই ছেলেটা কেন এমন? যত অপমান করি ততই যেন শক্ত হয়ে ওঠে। এ কি মানুষ না রোবট? একসাথে প্রজেক্ট করতে গিয়ে দুজনের মধ্যে যেন ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে। আনিশা শুধু বিরক্ত না, অপমান করতে যেন আনন্দ পায়। আর আরাফ, সে যেন প্রতিদিন একটা অদৃশ্য মুখোশ পরে আসে। ল্যাব রুম, বিকেল 3টা। এই, তুই আবার কি লিখেছিস এখানে? এই থিওরি তো একেবারে ফালতু। তুই কিচ্ছুই বুঝিস না, তাও ভাবছিস নিজেকে টপার। তুমি চাইলে নিজে ঠিক করে লিখে নাও, আমার সময় নষ্ট করার ইচ্ছা নেই। তুই এত কথা বলিস না। এই মুখে যদি একদিন থাপ্পড় দেই তখন বুঝবি চুপ থাকা কাকে বলে।
এই এক একটা অপমানে ঘৃণা ভরা আরাফের মুখে কোনো রিয়াকশন নেই, কিন্তু ভেতরে ভেতরে কি যেন জ্বলছে ধীর আগুনে, যা একদিন বিস্ফোরণ হবে। রাতে আনিশা ভার্সিটি হস্টেলের দিকে হেঁটে যাচ্ছে একা। হঠাৎ একটা কালো মোটরসাইকেল আসে পেছন থেকে। দুজন ছেলে লাফ দিয়ে নামে, মোবাইল ব্যাগ কেড়ে নিতে আসে। আনিশা চিৎকার করে ওঠে। ঠিক তখনই আবারও একই ছায়া এক দৌড়ে এসে এক ছিনতাইকারীকে ধাক্কা দেয়, অন্যজনকে চড় কষায়। তুই তুই কে? নিজেকে রক্ষা করতে না পারলে অন্যদের ছোট করে দেখে লাভ কি? এই বলে ছেলেটা চলে যায়, পেছন ফিরে না তাকিয়ে। এই গলা, এই চাউনি, না এটা হতে পারে না। না, ও তো ক্লাসের সেই খ্যাত। পরদিন ক্লাসে আনিশা বারবার আরাফের মুখের দিকে তাকায়। সে নিশ্চিত না, কিন্তু মনে মনে একটা কাঁপুনি ধরে গেছে। তুই কি সেই লোক যে আমাকে 2 বার রক্ষা করেছিল? অন্যদিকে রাত 1টা। শহরের গোপন ল্যাবে আরাফ দাঁড়িয়ে থাকে স্ক্রিনের সামনে। তার চারপাশে 7-8 জন মাস্ক পরা মানুষ, সবার হাতে অস্ত্র। জামালপুরের রানা ভাই, আজ রাতেই শেষ হবে। পুলিশ জানবে না, মিডিয়া জানবে না, কাজটা হবে নিখুঁত। লোকজন একসাথে বলে। ইয়েস বস। আনিশা জানে না যে ছেলেটিকে। সেই শহরের সবচেয়ে ভয়ঙ্কর নাম অজানা কিং। তোর ঘৃণা আমার কাছে মধু, কিন্তু তোর কষ্ট আমার শত্রু। তুই এখনো বুঝিস না আমি কে। আনিশার মনে এক অদ্ভুত সন্দেহ ঘুরে বেড়ায়। যে ছেলেটাকে সে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, সে আড়ালে তার কাছে এক রহস্যের মতো হয়ে দাঁড়িয়েছে। লাইব্রেরি। আনিশা নিজের পায়ের কাছে একটি খাতা পড়ে দেখতে পায়। খাতা পুরনো, ছেঁড়া, কিন্তু একদম সুন্দরভাবে নোট করা। এই কি আরফে লেখা হতে পারে না? ও তো সবসময় চুপচাপ, কেন এমন নিখুঁত লেখা? আমার রাগটা কি ভুল জায়গায় ছিল? মাঠে আনিশা আর তার বন্ধুরা বসে থাকে। তারা আরাফের প্রতি আগ্রহী, কিন্তু জানি না কি সত্য। আমি বলছি ওর মধ্যে কিছু বিশেষ আছে, আমরা সবাই ভুল করেছিলাম। তবে ওই লোকটা যে আন্ডারওয়ার্ল্ডে জড়িত সেটা কেউ জানে না তো। আমার কাছে সে শুধু খ্যাত, আর তুমি এই কথা বলছো কেন? আরাফ ক্যাম্পাসে একাকী হাঁটছে, কেউ তাকে লক্ষ্য করে না, কেউ তাকে চিনে না। আরাফের আসল পরিচয় এখনো গোপন। সে নিজের জীবনের 2 রঙের মধ্যে সাঁতার কাটছে। একটা হলো সাধারণ খ্যাত টপার, আরেকটা হলো আন্ডারওয়ার্ল্ডের কিং। কেউ জানে না, কেউ বুঝে না। প্রজেক্টটা প্রায় শেষের দিকে। তাদের দলে কাজ করতে করতে আনিশার ঘৃণা যেন আরো বেড়ে গেল। সে বুঝতে পারছে না কেন সে প্রতিনিয়ত এই আরাফকে চোখে দেখতেই যায় না, কিন্তু না বুঝে এক অদ্ভুত ভয় অনুভব করে। ক্লাসরুম। আনিশা মুখে তীব্র রাগ আরাফের দিকে চেয়ে বলছে, তুই আবার আমার কাছেও হাত দিচ্ছিস? তুই কি নিজের জায়গাটা ভুলে যাচ্ছিস? আমার ছাড়া কেউ কি কিছু করতে পারে না? এই যে তুই একটা খ্যাত থেকে তুই কিছুই না। আরাফ চুপচাপ মাথা নিচু করে নোট দেখে কোনো উত্তর দেয় না। তুই একটু বুদ্ধি আয়ত্ত কর। তোর মতো লোকাল ছেলেদের সাথে কথা বলার সময় আমার নেই, অথবা চুপ করেই থাক। এভাবে দিনে দিনে তার অপমান বাড়তে থাকলো। আরাফ জবাব দেয় না, তবুও তার চোখের আড়ালে আগুন লুকিয়ে আছে। অপমানের বাইরে কিছুই মনে করে না, কারণ তার মনের গভীরে লুকানো একটা বড় পরিকল্পনা আছে। ক্যাম্পাসের মাঠ, ক্লাস শেষে। আমার তো মনে হয় ওই ছেলেটার আসল নামই খ্যাত। টপার হলো সে মোটেও ভালো নয়, সে আমার কোনো জায়গায় আসতে পারবে না। তবে সে কিন্তু খুবই আলাদা, কিছু জানি না। আমি জানি ওর মতো লোককে আমি কখনো বিশ্বাস করব না। আর যদি দেখা হয় তুই আমাকে সাপোর্ট করিস, বুঝলি? আরাফ অভিমান করে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। কেউ তোর গোপন পরিচয় জানে না, সে শুধু এক খ্যাত, আর এর বাইরে কিছুই নয়। আনিশার রাগ আর অবহেলা যেন একটা বিষাক্ত ধোঁয়া, যার ছোঁয়ায় আরাফের শান্ত মনেও ঝড় ওঠে। তবুও সে মুখ খোলে না। ক্লাসরুমে। তুই আবার সেই একই ভুল করছিস, আমার নামে ছেলে খেলা করার চেষ্টা করছিস। তুই ভাবছিস আমি তোর মতো লোককে পাত্তা দিব? তুই একটা ঘরের ময়লা, তুই কিছুই না। আমার ময়লা হওয়ার আগে তোর মতো মানুষরা বুঝতে শেখো, অপমান দিয়ে কেউ বড় হয় না, বরং নিজেই ছোট হয়। বড় হতে চাইলে তুই আমাকে বাদ দিয়ে কোথাও যাস।
আমি তো তোর অস্তিত্বকে মেনে নিতে পারি না। এই কথাগুলো শুনে অনেকেই চমকে ওঠে, কিন্তু আরাফ সে শুধু চুপচাপ মাথা নিচু করে আবারও কাজ শুরু করে। ক্যাম্পাসের মাঠে তুই জানিস ওই আরাব যে আমি সব সময় অপমান করি, তার মধ্যে একটা রহস্য আছে। আমি বলছি, ও কেউ সাধারণ না। ও কি আসলেই আন্ডারগ্রাউন্ডের কেউ? চুপ কর, কারো কানে গেলে চলবে না। আরাফ একা বসে ফোনে কথা বলছে। রাতের 12টায় কাজ শুরু হবে। এইবার কারো ভুল বুঝতে দেব না। আমার পরিচয় গোপন থাকবে, আর কেউ যেন আমার পথে বাধা দিতে না পারে। পরের দিন প্রজেক্ট জমা হয়ে গেলেও আনিশার রাগ মিটে না। সে যেন আরাফকে ছোট করতে কোনো সুযোগ ছাড়ে না। আরাফ সে চুপচাপ সহ্য করে, গভীরে লুকায় নিজের শক্তি আর পরিকল্পনা। ক্যাফেটেরিয়া তুই আবার কি করছিস এখানে? আমার সামনে আসবি আর চোখ মুখ দেখবি। আমি বলছি, তুই একটা খ্যাত। আরাফ চুপচাপ, চোখে অদ্ভুত ঠান্ডা ভাব, কিছু বলে না। এই দেহ রং, এই চেহারা দিয়ে তুই বুঝলি মানুষ? সারা ক্লাসে তোর থেকে বুদ্ধিমান কেউ আসে না, কিন্তু তুই ঠিকই মাঠ থেকে এসেছিস। তোর মতো লোক আমার সামনে আসলে আমি তোমাকে ঠেলে দিব। আনিশার গলায় যত গালি, আরাফের চোখে ততই অদ্ভুত ধোঁয়া জমে। তবুও সে কিছু বলে না, মুখে আঘাত সয়ে যায়, কারণ তার শক্তি একদিন সবার সামনে ফাটাবে। রাতের গলি, আনিশা হেঁটে যাচ্ছে একা। হঠাৎ কয়েকজন ছেলেরা তাকে ধাওয়া করে, মোবাইল ছিনিয়ে নিতে চায়। সাহায্য করার কেউ নেই। ঠিক তখনই আবার একই ছায়া এসে পড়ে, ছিনতাইকারীদের দূরে ঠেলে দেয়। তুমি তুমি কি? ছায়া সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ঘটনার পর আনিশা রাতে ঘুমোতে পারেনি। বারবার একটা প্রশ্ন তার মাথায় ঘুরছে, ওই ছেলেটা কে ছিল? চেহারা দেখা যায়নি, কিন্তু গলার সেই গাঢ় শান্ত কণ্ঠ আরাফের মতোই ছিল। পরদিন ক্লাসরুম। হয়তো না, হয়তো কাকতালীয় মিল। ও তো খ্যাত, বই খাওয়া ছেলেদের মধ্যে পড়ে। ওর পক্ষে কাউকে বাঁচানো সম্ভব? কিন্তু ঠিক তখনই আরাফ তাকায় এমনভাবে যেন জানে সেই ছিল সেই রাতের রক্ষাকর্তা। কিন্তু তার চোখে কোনো অহংকার নেই, শুধু এক রাশ নীরবতা। ক্যান্টিনে দুপুরে। আরে শুনেছিস, আজকে তো তোদের গ্রুপের প্রজেক্টে সবাই তোদের প্রশংসা করছে। সবার মুখে একটাই নাম, আরাফ। আবার শুরু করলি? সবও করেছে, আমি তো গ্রুপে ছিলাম। সবাই বলে সে টপার, কিন্তু আমি জানি তুই কিছুই না আরাফ। আরাফ কিছু শোনে না, পাশ কাটিয়ে চলে যায়। রাত। শহরের বাইরে পুরনো গ্যারেজে কয়েকজন মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেওয়ালে একটা বড় পর্দায় ড্রোন ফুটেজ। আরাফ ধীরে হেঁটে আসে, গলায় অদ্ভুত ঠান্ডা কণ্ঠ। ওদের কাজ ছিল শান্তি বজায় রাখা, কিন্তু ওরা করেছে খুন। আজ থেকে তাদের রক্ষা করার কেউ থাকবে না। আমার নাম কেউ জানবে না, তবে আমার কাজ ছায়ার মতো ছড়িয়ে যাবে। লোকজন একসাথে। ইয়েস বস। পরের দিন ইউনিভার্সিটিতে। আনিশা একা লাইব্রেরিতে বসে, আরাফের নোট হাতে। ওই ছেলেটার মাথা, ওই সাজানো নোট, সব কিছু এত নিখুঁত কেন? কি যেন আছে, আমার জানা নেই, কিন্তু আমি মানতে চাই না ওই ছেলেটা আমায় রক্ষা করেছিল। অন্যদিকে আরাফ ফোনে। ওর চোখে এখন সন্দেহ, তবে চিন্তা নেই, আমি যেদিন চাইবো সেদিন সে জানবে, কিন্তু আজ না, এখনো সময় আসেনি। আনিশার সন্দেহ দিন দিন বেড়েই চলেছে। সে বুঝতে পারছে আরাফ যে ছেলেটা তাকে সহ্য করে, যাকে সে তুচ্ছ ভাবে, সে ছেলেটা আসলে কোনো সাধারণ মানুষ না। কিন্তু সে নিজেকে বোঝাতে চায়, না, ওর মতো একটা খ্যাত এমন কিছু হতে পারে না। ইউনিভার্সিটি গ্যালারি। বিকেলে। ওই তুই শোন, তুই কি ভাবছিস নিজেকে? সব প্রেজেন্টেশন, সব প্রজেক্ট তুই বুঝি একা বানাস? তুই ছাড়া কেউ বুঝি কিছু পারে না? আরাফ চুপ, নোটবুক বন্ধ করে উঠে দাঁড়ায়, মুখ তুলে চায় না। আমি শুধু কাজটা ঠিক মতো করি, অপমানটা তুমি নিজেই করো। তুই এমন ভাব করছিস কেন যেন তুই সব জানিস? তুই একটা বেয়াদব। চুপ থাক ছাগল। ক্লাসের সবাই চুপ হয়ে যায়, তাদের মধ্যেও কিছু মনে মনে ভাবে আরাফ এতটা সহ্য করে কিভাবে। কিন্তু কেউ জানে না এই চুপ থাকা ছেলেটাই রাতের শহরের সবচেয়ে ভয়ঙ্কর ছায়া। সন্ধ্যার শহরের এক অন্ধকার গলি। আনিশা হোস্টেলে ফিরছে। হঠাৎ বৃষ্টিতে ভিজে আশ্রয় নেয় এক পুরনো বিল্ডিং এর নিচে। ঠিক তখনই পাশের দরজা ফাঁক হয়ে যায়, ভেতর থেকে ভেসে আসছে গলা। বস আসছে, সবাই জায়গায় থাকো।
আনিশা কৌতূহলে সামনে এগিয়ে দেখে একটা ছায়া ঢুকছে ভেতরে, মুখ ঢাকা, হুডি পরা। কেউ সামনে দাঁড়িয়ে বলছে, ওয়েলকাম বস, আজকের টার্গেট ওখানেই গোপন রাখা হবে, কেউ জানবে না। না, এই তো, না না, এটা কি সত্যি? এই গলা, এই কণ্ঠ, এ তো সেই, না না, এটা হতে পারে না। তুমি তুমি কে? আরাফ হঠাৎ একবার পেছনে তাকায়, কিন্তু দরজার ফাঁক তখনই বন্ধ হয়ে যায়। আনিশা ভয়ে পেছন ফিরে দৌড়ায়। সে জানে না সত্যি কি দেখেছে, কিন্তু একটা ভয় তাকে চেপে ধরে। আরাফ কি সত্যি? রাত। আরাফ নিজের ঘরে বসে আয়নার সামনে দাঁড়িয়ে, তুই আমায় অপমান কর, আমি সেটা ধরে রাখি, কিন্তু একদিন তুই নিজেই বুঝবি তুই কাকে ঠকাতে চেয়েছিস। তুই বুঝবি আমি কে, কিন্তু তখন আর কিছুই করা থাকবে না। সকালে ইউনিভার্সিটিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও আনিশার বুকের ভেতরটা ওলটপালট। কাল রাতে সে যেটা দেখেছে, যেটা বিশ্বাস করতে চায়নি, তা এখন ঘুমিয়ে জাগরণে তাড়া করে ফিরছে। ক্লাসরুম। সকালে ক্লাস শুরু। আনিশা চোখ লুকিয়ে আরাফের দিকে তাকিয়ে মনে মনে, তুমি কি সত্যি? না, এটা হতেই পারে না। তুই তো শুধু একখানা খ্যাত, তুই তো শুধু বই মুখস্থ করা একটা পচা ছেলেই ছিলি। তবে কাল রাতে তুই যদি বস হয়ে থাকিস, তাহলে আমি তোর সাথে কি করলাম? আরাফ চুপচাপ মাথা নিচু করে বই পড়ছে। তার মুখে কোনো পরিবর্তন নেই, চোখেও না। কিন্তু আনিশার চোখে সে এখন সবচেয়ে ভয়ঙ্কর আগুন। কারণ ভয় যখন সন্দেহকে ছুঁয়ে যায়, তখন সেটাই আতঙ্কের রূপ নেয়। আনিশা গোপনে আরাফের ব্যাকগ্রাউন্ড খোঁজে। কোনো ফেসবুক প্রোফাইল নেই, কোনো ইনস্টাগ্রাম নেই, কোনো অতীতের ছবিও নেই। এত চুপচাপ ছেলের কোনো ডিজিটাল ট্র্যাক নেই। কে এই ছেলেটা? কোথা থেকে এসেছে? আনিশা কিছু বন্ধুর সঙ্গে বসে আছে, আর আরাফ এক কোণে একা বসে চা খাচ্ছে, মাথা নিচু করে। এত চুপচাপ ছেলের কোনো ডিজিটাল ট্যাগ নেই, না ইন্টারেস্ট, না ফেসবুক, না টুইটার, এমনকি একটা প্রেজেন্টেশনের নামও নেই। কে এই ছেলেটা? কোথা থেকে এসেছে? হঠাৎ সে তার বন্ধুদের উদ্দেশ্যে জোরে বলে উঠল, যেন আরাফ শুনতে পায়। আজকাল সবাই তো একটু আধটু সোশ্যাল মিডিয়ায় থাকে। এই ছেলেটা কি আদিকালে জন্মেছে নাকি? মাথায় তেল, হাতে খাতা। একটা সফটওয়্যার ডেভেলপ করার কথা বলছিল টিচার, সে কিনা কলম দিয়ে লিখে জমা দিয়েছে। ও তো পুরাই খ্যাত, ইন্টারনেট দেখলে হয়তো ভয় পায়। সবার হাসাহাসি। আরাফ কিছু বলে না, শুধু একবার চোখ তুলে আনিশার দিকে তাকায়। চোখে অপমানে জবাব নেই, বরং নিঃশব্দ আত্মবিশ্বাস। এই চাউনি কেন যেন বুক কাঁপে, কিন্তু সেটা রাগে না, অচেনা ভয় থেকে। বুঝতে পারি না। রাত 2টা। শহরের গোডাউন এলাকা। একদল লোক অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। তাদের সামনে এসে দাঁড়ায় এক মুখোশধারী। সবাই মাথা নিচু করে বলে আরাফ ভাই আসছেন। কেউ মুখোশের ভেতরের মুখ জানে না, শুধু জানে তার আদেশে শহরের হিসেব চলে। আরাফ সামনে এসে দাঁড়ায়, কিছু বলে না, শুধু তাকায়। তার চোখের দৃষ্টিতে ভয় জমে যায় বাতাসে। আজ যারা আরাপ নামটার ভুল ব্যবহার করেছে তারা জানবে এই নাম শুধু শ্রদ্ধার নয়, শাস্তিরও। পেছন থেকে এক অপরাধীকে টেনে আনা হয়। নিশ্চিদ্র নীরবতা। আরাফ কিছু না বলে শুধু হাত তোলে, আর কয়েক সেকেন্ড পরেই সে লোক আর কথা বলার অবস্থায় থাকে না। রায়ান তার হাতে মোবাইল দেয়। আরাফ একটা মেসেজ টাইপ করে। স্ক্রিনে ভেসে ওঠে লেখা, অ্যানজিটি। নিয়ম না মানলে মানুষ নয়, ছায়ায় শাস্তি দেয়। আরাফ এইস। গাড়িতে চড়ে চলে যায় সেই রহস্যময় ছায়া। মুখ কেউ দেখেনি, শুধু একটা নাম মুখে ঘুরে বেড়ায়, আরাফ ভাই। 1 2 কারো জানা নেই। এদিকে আনিশা বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছে, হাতে কিছু কাগজ। আরাফ ধীর পায়ে হেঁটে এসে পাশ দিয়ে এগিয়ে যায়। হঠাৎ এক টুকরো কাগজ পড়ে যায় আনিশার। তোমার কাগজটা পড়ে গেছে। আরাফ কাগজটা তুলে দিতে যায়। আনিশার রাগে কপাল কুঁচকে ফেলে। থাক, তোমার ছোঁয়া লাগলে বোধ হয় অ্যান্টিসেপটিভ লাগাতে হবে। ক্লাসের সবার মাথা কাচ্ছে টপার সেজে। তোমার মতো গাঁও গ্রামের ছেলেদের এখানে থাকারই কথা না। আরাফ চুপচাপ, একটুও রিয়াক্ট করে না। এই ছেলেটা মনে হয় ভয়ঙ্কর সাইকো। কোনো বন্ধু নেই, কারোর সঙ্গে কথা বলে না, সবার ফাইল দেখে মুখ নামিয়ে হাঁটে। কোন দিন না ওই লোকটারই পত্রিকায় নাম আসবে। ছাত্র বলল আমি নিরীহ ছিলাম। বন্ধুরা হেসে ওঠে। কেন যেন ওই ছেলেটার চুপ থাকা, তার চোখের দিকে তাকানো আমার রাগ আরও বাড়িয়ে দেয়। কে দেয় এত অহংকার ওর চোখে?
এমনভাবে তাকায় যেন আমি কিছুই না। পরের দিন সবাই তাদের প্রজেক্ট প্রেজেন্ট করছে। আনিশার টার্ন শেষ, সবার প্রশংসা। এরপর আরাফ নিজের হাতে লেখা রিপোর্ট নিয়ে উঠে দাঁড়ায়। আমার প্রজেক্টের বিষয় সিস্টেমেটিক সাইলেন্স, সমাজে নিঃশব্দ শক্তির উত্থান। আরাফ কথা বলতে শুরু করে, তার কণ্ঠ শান্ত, শব্দগুলো পরিষ্কার কিন্তু গভীর। পুরো ক্লাস চুপচাপ শুনছে। হো মাই গড, খ্যাটটা তো কবিতা পড়ছে নাকি প্রেজেন্টেশন দিচ্ছে। টিচারদের মুখে মেখে দেওয়ার জন্য কতটুকু অভিনয় করা লাগে দেখো না। আওয়াজ এত জোরে হয় যে আশেপাশের কয়েকজন শুনে ফেলে। অসম, আরফ অভিনয় অস্কার পাবেন। চুপ করে থাকো আরাপ, তুমি চালিয়ে যাও। স্যার, আমার মনে হয় ওই ছেলেটা তার নিজের লেখাই পড়ে না, কোথা থেকে কপি করেছে কে জানে। আর প্রেজেন্টেশন স্কিল তো শূন্য। এমন প্রজেক্ট জমা দিয়ে কেউ এ গ্রেড আশা করে কেউ? পুরো ক্লাস স্তব্ধ। আরাফ কিছু বলে না, শুধু তার চোখে এক ঝলক ঘৃণা, যন্ত্রণার ইশারা দেখা যায়। টিচার্স রুমে এই ছেলেটা অদ্ভুত। আরাফ, তোর রিপোর্টের ভাবনা, লেখা, এমনকি তথ্য বিশ্লেষণ সব নিজস্ব। এত গভীরতা আমি খুব কম ছাত্রের মধ্যে দেখেছি। সারা দেশ থেকে ডিবেট টিম এসেছে। আনিশা ইউনিভার্সিটির ফেমাস মুখ, তুখোর স্পিকার। আরাফ নিজে নামে রেজিস্টার করে, যদিও কেউ জানেই না সে কথা বলতেও পারে। পরবর্তী অংশগ্রহণকারী আরাফ হোসেন, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। পুরো হলঘর হঠাৎ নিঃশব্দ। ও মাই গড, এই ছেলেটা ডেবিট করবে? ও তো দুইটা সেন্টেন্সে এক লাইনই বলে না। মাইক্রোফোনে উঠে দাঁড়ায় আরাফ, ঠান্ডা মুখ, চোখ সোজা আনিশার দিকে। আমার পয়েন্ট, কখনো কখনো সমাজ এমন কিছু মানুষ তৈরি করে যারা কথা না বলে শুধু দেখায় তারা কতটা ধৈর্যশীল আর কতটা ভয়ঙ্কর হতে পারে চুপচাপ দেখে। এক সেকেন্ড থেমে আবার বলে, এই মানুষগুলো নিজেদের ভাঙে দিনের আলোয় আর গড়ে ওঠে রাতের অন্ধকারে। তাদের মুখ হয়তো ভদ্র, কিন্তু ভিতরে এক একটা নীরব বিস্ফোরণ। ক্লাসে নীরবতা, কেউ হাসছে না, কেউ কাশি দিচ্ছে না। আনিশা এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারে না। আমরা অনেক সময় ভাবি চুপ থাকা মানে দুর্বলতা, আসলে সেটা সিদ্ধান্ত। কার কথা শুনবে, কার কার কথা মনে রাখবে, এই সিদ্ধান্ত। এই প্রথম আনিশার বুকের মধ্যে কেমন যেন একটা কাঁপুনি এলো। সে বুঝে উঠতে পারল না এই ছেলেটা কি তাহলে সব সময় এমনই ছিল। অন্যদিকে শহরের এক গোপন জায়গায় রাতে একটা ছোট গোদামে 5-6 জন অপরাধী হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। তোমরা ভেবেছিলে টাকা দিয়ে সব চলে? না, আমার শহরে অন্য নিয়ম চলে। আমার শহরে অন্য বস আছে। তোমাদের বিচার হবে নীরব। এই সে ছেলেটা যাকে আনিশা খ্যাত বলে ডাকে। এই সে ছেলে যে সকালে টিচারের কাছে নম্র আর নম্বর প্রিয় ছাত্র, কিন্তু রাতে সে হচ্ছে ভয়ঙ্কর নিয়ন্ত্রক, আন্ডারওয়ার্ল্ডের ছায়া, যার নাম কেউ জানে না, শুধু কাজের রেজাল্ট জানে। ইউনিভার্সিটির ছাদ, রাত 11টা। আনিশা একা ছাদে বসে, হাওয়ায় তার চুল উড়ছে, তার চোখে জল জমে, কারণ একটাই কথা মাথায় ঘুরছে। তুই যদি সত্যি সেই রাতে ছেলেটা হোস, তাহলে আমি যে তোকে কতবার অপমান করেছি, তুই কি আমার কোনো ক্ষতি করবি নাকি আমার সব ভুল মাফ করে দিবি? এইদিকে আরাফ হোস্টেলের রুমে আয়নায় তাকিয়ে, এখনো সময় আসেনি, তোর জানা উচিত হবে আমি খেয়ে, কিন্তু তুই অপমান কর, আমি সহ্য করি। একদিন তুই নিজেই জানবি তুই কার সামনে এতদিন দাঁড়িয়ে চিৎকার করেছিলি। আনিশা এখন আর শুধু ঘৃণা করে না, তার ভেতরে এবার ভয় ঢুকে গেছে। ভয় সেই ছেলেটিকে নিয়ে, যাকে সে প্রতিদিন তুচ্ছ করে, যা চোখে সে আগুন দেখে না, কিন্তু যা নীরবতা এখন বুক চেপে ধরে। ইউনিভার্সিটি, দুপুর 12টা। আনিশা ক্লাসে ঢুকে আরাফের দিকে তাকায়। আজ সে একটু বেশি চুপচাপ, আজ তার চোখেও কিছু নেই, মুখেও নয়। তবু আনিশার মন কাঁপছে। তুই কে আরাফ? তুই এমন কেন? তুই কি জানিস আমি রাতগুলো ঘুমাতে পারি না? ক্লাস শেষে করিডোরে, আয় তুই শোন, তুই এমন করে চুপ থাকিস কেন? তোর গলা শুনলে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। তুই আমার দিকে এমন করে তাকাস কেন? তুই নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে নে, আমি তো শুধু চুপ থাকতে জানি। সন্ধে 6টা। আনিশা ফিরছে একা, রাস্তা একদম ফাঁকা। পেছনে পেছনে একটা কালো গাড়ি
থেমে যায় কয়েক গজ দূরে। ভেতরে কেউ বসে। আনিশা পেছনে ফিরে তাকায়, কিছু নেই। কিন্তু হঠাৎ ফোনে আসে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ। তুই জানিস না কার সাথে খেলতে গিয়েছিস। তোর মুখের অপমান হয়তো ও সহ্য করতেছে, কিন্তু তোর ভয় সেটা শুরু হলো আজ থেকে। কে কে মেসেজ দিল? এটা কি আরাফ? অন্যদিকে পুরনো কারখানার ভেতর রাত 9টা। একজন অপরাধী আরাফের পায়ে পড়ে কাছে। বস, আমি ভুল করেছি। আমি আর করব না। ভুল একবার হয়, তুই সেটা দ্বিতীয়বার করলে তোকে কেউ খুঁজে পাবে না। ভুল শুধু যারা মুখে করে তাদের জন্য আইন আছে, আর যারা মনের মধ্যে করে তাদের জন্য আমি আছি। তুই ভাবিস ভুল করলেই শেষ, বলে আর মাসুল দিতে হয়? শুধু মুখে ক্ষমা চাইলে নয়, শহরের অন্ধকারে ভুল একবার হলেও সেই ছায়াটা মুছে ফেলা কঠিন। একটু এগিয়ে এসে ধীর ও গভীর স্বরে, আমরা যারা দেখি না তারা শুনি না, আমরা ঠিক তাই বিচার করি। আর কারো চোখে পড়ার আগেই ভুলের খেসারত চোকাতে হয়। তুই বুঝোস নাই? আমার নাম শুনলেই লোকেরা কাঁপে, কারণ আমি ভুলকে মাফ করি না, আর সে ভুলগুলো কেউ যেন আর না করে। ইউনিভার্সিটি হোস্টেলের ছাদ। রাত 11টা। আনিশা একা দাঁড়িয়ে, চাঁদের আলোয় চোখ ভিজে। তার মুখে তীব্র ভয়, অনুশোচনা আর দ্বিধা। আমি যত অপমান করেছি, যত অবহেলা করেছি, তুই সব চুপচাপ সহ্য করেছিস। তুই কি আমায় শেষ করে দিবি? আজকের আনিশা তার জীবনে প্রথমবার নিজেকে ভুল মনে করলো। সে নিজেকে আয়নায় দেখে ঘৃণা করে। যাকে সে গালি দিয়েছে, ঠকিয়েছে, অপমান করেছে, সে কি আসলে এমন কেউ ছিল যার সামনে দাঁড়িয়ে থাকারও সাহস তার ছিল না? ইউনিভার্সিটি। সকালে আরাফ আজ একটু আগে আগেই আসে। আজ সে কারো দিকে তাকায় না। আজ সে আনিশার দিকেও না, কারণ আজ তার মাথায় অন্য কিছু। তার চোখে কিছু খুঁজে ফিরছে আনিশা, কিন্তু সেটা কি? ক্ষমতা, রহস্য, নাকি প্রতিশোধ? হালকা পজ, ধীরে নিঃশ্বাস নেয়। এই আরাফ কি সেই চুপচাপ ঘুমড়ে থাকা ছেলেটা, নাকি এই লোকটাই সব সময় ছিল, শুধু আমরা চোখ মেলেনি? তার চোখের ভাষা আজকে বড্ড অচেনা। কোনো এক অজানা গভীরতা থেকে যেন ডেকে বলে, তুমি জানো না আমি কে। আনিশার রুম। দুপুরে আনিশা বিছানায় বসে কাঁদছে, হাতে আরাফের ক্লাস নোট। আরাফে লেখা ছোট ছোট লাইনগুলো যেন গলায় কাটা হয়ে যায়। অন্যদিকে শহরের নির্জন জায়গা, আরাফ কিছু ছেলেদের সঙ্গে বসে একটা মিশনের প্ল্যান দিচ্ছে। এই কাজটা শেষ হলে আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। আজ থেকে আর চুপ করে থাকবো না। আজ থেকে আমি আরাফ না, আমি প্রতিশোধ। রাত। আনিশা ফোন হাতে আরাফের নাম্বার দেখে, কল দিতে গিয়ে আবার কেটে দেয়। তুই যদি একবার মুখ তুলে বলতি, আমি তোকে মাফ করতাম, তাহলে আমি সব ছেড়ে দিতাম। আজ যেন ক্যান্টিনের হাওয়া অন্যরকম। সবাই ফিসফিস করে কিছু বলছে। সবচেয়ে বেশি উচ্চারিত নাম আরাফ, কিন্তু এবার কেউ তাকে খ্যাত বলছে না। সবার চোখে একটা ভয়, একটা শ্রদ্ধা, আর কিছুটা রহস্য। রাত 2টা। শহরের পুরানো গুদামঘর। একটা গ্যাং জড়ো হয়েছিল নতুন একজন হ্যাকারকে শায়েস্তা করতে। ছেলেটা ইউনিভার্সিটির, আর গ্যাং ভেবেছে সে দুর্বল, একা, সহজ টার্গেট। কিন্তু সেই রাতেই বদলে যায় হিসেব। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশ নিঃশব্দ। হাঁটা হাঁটা পায়ে কেউ এগিয়ে আসে অন্ধকার ভেদ করে। চোখে শুধু হালকা লালচে আলো। একটা ড্রোনের মতো জিনিস ঘুরছে। তাদের পেছনে দাঁড়ায় এক লোক, হুডি চাপা মাথা, মুখোশে ঢাকা মুখ। কেউ জানে না সে কে, কিন্তু একজন ধীরে গলা নামিয়ে বলে, ওইটাই আরব ভাই। তাকে কেউ আজ পর্যন্ত দেখে নাই। কিন্তু কিছুক্ষণ পর শব্দ ছাড়াই গুলি, চিৎকারহীন শাস্তি, নিখুঁত অপারেশন। কারো মুখ দেখা যায় না, কিন্তু শোনা যায় একটাই কথা, ভুল যারা করে তারা বিচার পায়, আর যারা অন্যের ভুলে হাসে তাদের নীরবতা আমি কেড়ে নেই। পরদিন সকালে ক্যাম্পাসে গুঞ্জন, গুজব, আর চোখে মুখে অস্থিরতা। 3 জন গ্যাং সদস্যকে যেন তুলে নিয়ে গিয়েছিল মুখোশধারী এক লোক, কিন্তু তার গলার স্বর ছিল অদ্ভুত ঠান্ডা। সেদিন ক্লাসে কে ছিল জানিস? আরাফ। কেউ দেখেনি ঠিকঠাক, কিন্তু আরাফের চোখ দুটো ওই লোকটার মতো। ক্যান্টিন। সকাল 10টা। আজ ক্যান্টিনের বাতাস ভারী।
চায়ের কাপ ঠোঁট পর্যন্ত গেলেও কেউ চুমুক দেয় না। আরাফ ঢোকে চুপচাপ, হাঁটে ধীরে ধীরে, একটা টেবিলে গিয়ে বসে। কেউ কিছু জিজ্ঞেস করে না, কেউ তার পাশে বসে না, শুধু তাকে ঘিরে ভেসে বেড়ায় এক নাম, আরাফ। কিন্তু কেউ বলতে পারে না সেই কি ছিল কাল রাতে, কারণ কেউ দেখেনি। ক্যান্টিন, বিকেলে। তুই দেখছিস না ওকে নিয়ে সবাই এমন কেন করছে? তুই জানিস গত রাতে একটা গ্যাং হ্যাকারকে ধরেছে, আর গোপনে খবর উঠেছে কারোর সাহায্যে এটা সম্ভব হয়েছে, যার নাম কেউ মুখেও আনতে চায় না। তুই কে? তুই কে? ওই ছায়া? তোর মতো চুপচাপ ঠান্ডা মাথার কেউ এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? তবে আমি যাকে অপমান করেছি বারবার, সে তো তাহলে... রাত। ইউনিভার্সিটি থেকে হেঁটে ফেরার পথে আনিশা হেঁটে হোস্টেলের দিকে যাচ্ছে। হঠাৎ আরাফ তার পাশ দিয়ে হেঁটে যায়, চুপচাপ, সোজা, চোখে চোখ পড়ে না। ওই তুই শোন, তুই কি আসলে সেই রাতের ছেলেটা ছিলি? তুই কি আমাকে বাঁচিয়েছিলি? সে কিছু বলে না, কোনো জবাব দেয় না, কিন্তু তার চলে যাওয়ার ধীর পায়ের শব্দটাই যেন বলে যায় হয়তো আমিই ছিলাম, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলি না। আনিশা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, তার বুকের ভেতর ধুকপুকানি বাড়ে, চোখে জমে থাকা উত্তরের খালি খোঁজ, আর মনে একটা অজানা অস্থিরতা। কিছু নীরবতা জবাবের চেয়েও ভয়ঙ্কর, আর কিছু চোখে না পড়া মুহূর্ত বাকি সব প্রশ্নকে ছাপিয়ে যায়। রাতে আরাফ হোস্টেলের ছাদে, রাতের চাঁদের নিচে দাঁড়িয়ে আছে আরাফ। তার মুখে অদ্ভুত প্রশান্তি, কিন্তু চোখে আগুন। সবাই জানে না আমি কে, হেঁটেই আমার জিত। তারা আমাকে ভুল ভাবে, হেসে উড়িয়ে দেয়, আর আমি একদিন তাদের মুখে তালা ঝুলিয়ে দিই। তুই পারবি না আনিশা, কারণ তুই আমাকে চিনিস না। তুই শুধু ভাবিস আমি তোর অপমানের পাত্র, কিন্তু আসল খেলা তুই এখনো দেখিস নাই। ইউনিভার্সিটির পেছনের রাস্তা, সন্ধে 7টা। আনিশা হোস্টেলে ফিরছিল, হঠাৎ মিম ফোন করে বলে, শোন, আমি একটা জিনিস দেখেছি। কেউ একজন মুখ ঢেকে কয়েকজন লোকের সাথে কথা বলছিল পুরনো স্টোর রুমের পাশে। তার গলা আরাফের মতো। আনিশা আর দেরি করে না, চুপি চুপি গিয়ে লুকিয়ে দেখে পুরনো কন্টেইনার ঘাটের পাশে 3টা কালো গাড়ি পার করা, কিছু লোক দাঁড়িয়ে, মাঝখানে একজন মুখ ঢেকে হুডি পরে একটা ট্যাবলেটে কিছু দেখাচ্ছে। তার কণ্ঠ, এই ভিডিওটা লিক হলে ওদের ক্ষমতা শেষ, আর এই নামটা যদি সামনে আসে তবে আমাদের পথ পরিষ্কার। কাজটা কাল রাতের মধ্যেই শেষ করতে হবে। এই গলা, না এটা ভুল হতে পারে না, এটা তো আরাফ। ইয়েস বস। আনিশা কাপা গলায় ফিসফিস করে, তুই তাহলে ওই ছায়ার রাজা? তুই সেই আন্ডারওয়ার্ল্ডের কিং? আনিশা দৌড়ে ফিরে আসে হোস্টেলে, তার গলা শুকিয়ে গেছে, চোখে জল। আমি যাকে তুচ্ছ করতাম সে তো আমার চেয়ে 1000 গুণ বেশি কিছু। আমি কি এখনো সময় পাইনি তাকে একটা সরি বলার? অন্যদিকে আরাফ নিজের ঘরে ফোনে কথা বলছে। পরবর্তী ধাপ শুরু করো। ওদের সিস্টেম ব্লক হবে ঠিক রাত 2টায়। এরপর তাদের অস্তিত্ব থাকবে না, আর আমার পরিচয় সেটা কেউ জানার আগে আমি অদৃশ্য হয়ে যাব আগের মতোই। রাত। আনিশার কাপা হাতে লিখে ফেলা ডায়েরির পাতা। আমি জানি না সে আমার চোখে তাকিয়ে আর হাসবে কি না, আমি জানি না আমি তার সামনে দাঁড়াতে পারবো কি না, কিন্তু আজ আমি প্রথমবার ভাবছি আমি যাকে অপমান করেছি সে আসলে আমার থেকেও অনেক বড় মানুষ ছিল। যাকে সে অপমান করত তার মুখে হাসি দেখত, আজ তার চোখে শুধু আগুন। আজ আনিশা সাহস করে মুখোমুখি হতে চায়, যার কাছে সে বারবার জিতেছে মুখে, কিন্তু হেরে গেছে মনে। ইউনিভার্সিটি, দুপুর 1টা। আই শোনো, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তুই সত্যি ওই রাতের ছেলেটা? তুই কি উত্তর চাস, নাকি শুধু নিজের পাপ ধুতে চাস? আমি যা বলেছি, যা করেছি আমি জানি না তুই আমাকে এখনো কতটা ঘৃণা করিস, কিন্তু আমি সত্যিই দুঃখিত। তুই শুধু একটা ভুল করিসনি, তুই একজন মানুষকে তুচ্ছ বলেছিস, যার নীরবতায় ছিল সবচেয়ে বড় অস্ত্র। মাফ চাইবি এখন, যখন তোর ভয় লেগেছে? তুই দুঃখ করবি এখন, যখন তুই বুঝতে পারছিস আমি কে? না আনিশা, আমার পরিচয় জানার পর দুঃখ করার মানে নিজের ভয়কে চাপা দেওয়া। আমি তোকে কখনো ঘৃণা করিনি, তবে এখন ভালোবাসার মতো কিছুই আর বাকি নেই। হোস্টেলের করিডর, সন্ধ্যা 6টা। আনিশা নিজের রুমে ঢুকে
আয়নার সামনে দাঁড়িয়ে থেকে তার চোখে পানি, ঠোঁট কাঁপে। তুই তো আমাকে সেভ করেছিলি, তুই চাইলে বদলা নিতে পারতি, কিন্তু তুই শুধু চুপ ছিলি কারণ তুই অন্যরকম মানুষ, আর আমি তোকে চিনতেই পারিনি। রাত, ছাদে দাঁড়িয়ে আরা ফোনে কথা বলছে। মিশন শেষ, যার কাজ ছিল সে করেছে। আর আমি এখন শুধু একটা নাম, যেটা কারো কাছে পরিচিত নয়, কিন্তু কারো বুকের ভিতর গেঁথে যাবে চিরদিনের মতো। আনিশা জানে সে অনেক দেরি করে ফেলেছে, আর আরাফ জানে সব অপমানের উত্তর কথা দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হয়। আরাফ সব কাজ গুছিয়ে ফেলেছে, এবার তার যাওয়ার সময়। তার শেষ বিদায় হবে নীরব, যেমন তার উপস্থিতি ছিল নিঃশব্দ, কিন্তু কারো চোখে চোখ পড়ে গেলে অনেক নীরবতাও টেনে ধরে। সকালে ইউনিভার্সিটির গেট। আনিশা, তুই শুনছিস? আরাপ আজকে সেই দিন ক্লাস আসছে, তারপর আর নাকি ফিরবে না। কি বললি? সে কোথায় যাবে? কেউ জানে না, শুধু বলছে সময় হলে সবাই বুঝবে সে কে ছিল। বিকেল, রাস্তার পাশে একটা রিকশায় আরাফ আনিশা দৌড়ে আসে। রিকশা দাঁড় করায়, হাঁপাতে হাঁপাতে বলে, তুই চলে যাচ্ছিস একবারও কিছু না বলে? তুই কি চাইছিস আমি থাকি তোর অপমান আর ভুল বোঝার শহরে? হ্যাঁ, আমি চাই তুই থাক, কারণ আমি এখন জানি তুই কে। তুই শুধু একজন খ্যাত না, তুই আমার সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে শক্ত মানুষ। তোর মতো কাউকে আর আমি হারাতে চাই না। আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু একটা কথা, থেকে যা প্লিজ। রিকশার পেছনে দাঁড়িয়ে থাকা আরাফ কিছুক্ষণ চুপ, তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়, কিন্তু সে বলে না কিছু, শুধু এক লোক দেয় আর চোখ ঘুরিয়ে নেয়। সময় হলে আমি নিজেই ফিরবো, কিন্তু তখন আমি আরাফ থাকবো না, আমি হব সে যাকে কেউ ভুলে যেতে পারে না। রাত, ছাদে বসে আনিশা একা, তার চোখে পানি, হাতে একটা কাগজ, আরাফে লেখা ছোট্ট লাইন। যখন আমি থাকি না তখনই সবাই বোঝে আমি আসলে কে ছিলাম। এই প্রথম আনিশা হারাতে ভয় পায়নি, ভয় পেয়েছে যে ছেলেকে সে কখনোই বোঝে নাই, সে যদি সত্যি আর না ফিরে। সময় থেমে থাকে না, কিছু ভুল, কিছু অপরাধ আর কিছু মায়া নিয়ে একটু একটু করে ঘর বাঁধে সময়ের স্রোতে। আরাফ হারিয়ে গেছে মনে হলেও তার ছায়া আজও থাকে তার চারপাশে। ইউনিভার্সিটি ক্যাম্পাস, সকালে আনিশা ধীরে ধীরে হাঁটে, চোখে অন্ধকার, মনে কষ্টের পাহাড়। সে আজও আরাফের কথা ভুলতে পারেনি। সে চলে গিয়েছিল আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে। কখনো কি ফিরবে সে? আমি কি তার কাছে গিয়ে কথা বলতে পারবো? হোস্টেলের বারান্দা, বিকেলে হঠাৎ দূরের গলি থেকে কেউ আসছে, চলছে সেই ছায়াময় পা, সবচেয়ে চেনা কিন্তু অজানা। আরাফ ফিরে এসেছে। তুই কি আসলেই? হ্যাঁ, আমি ফিরেছি। তুমি যে ভাবছো আমি তাতে নেই, আমার নতুন পরিচয় নিয়ে। পার্কের এক কোণা, সন্ধ্যায় আনিশা আর আরাফ বসে কথা বলে। শুরু হয় নতুন পথের পরিকল্পনা, দুই মন এক অদ্ভুত সম্পর্কের শুরু। আমি আজ সেই আরাফ নই যে ছিল চুপচাপ, আমি সেই যাকে সবাই বলে যেতে চায় কিন্তু কেউ বলতে পারে না। আমি আমার ভুল মেনে নিয়েছি, এবার তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই। আরাফ ধীরে ধীরে মুখ ফিরিয়ে তার দিকে তাকায়, মুখোশের ফাঁক দিয়ে শুধু চোখ দুটি দেখা যায়, গভীর, ক্লান্ত কিন্তু বেঁচে থাকা দুটো চোখ। নতুন জীবন বলছো? আমার জীবনটা কবে শেষ হয়ে গেছে জানো? যেদিন তোমরা সবাই আমার অস্তিত্বকে উপহাস করেছিলে, সেদিনে আমি শেষ হয়েছিলাম। তুমি শেষ হওনি আরাফ, তুমি বদলে গেছো। আরাফ এক মুহূর্ত তাকিয়ে থাকে, তার মুখোশের নিচে যেন একটা দোলা। সে কিছু বলে না, তবে তার পায়ে ধীর গতি থেমে যায়। প্রেম সবসময় ফুল ভরা হয় না, কখনো প্রেম আসে ছায়ার ভেতর থেকে, একটা নীরবতা দিয়ে, যেটার সব চিৎকারকে হার মানায়। হোটেলের গোপন কক্ষে আরাফ তার বিশ্বাসযোগ্য সহযোগীদের নিয়ে বসে। তার সামনে একটা বড় মনিটরে চলছে ভিডিও, সেখানে দেখা যাচ্ছে তার আন্ডারওয়ার্ল্ড দুনিয়ার দৃশ্য। আমি আরাফ নই, শুধু আমি সেই ছায়া যে দিনের আলোতে লুকিয়ে থাকে। আমার রাজত্ব কেবল বইয়ের উপরে নয়, আমি সেই যা প্রতিটি ভুলের প্রতিশোধ। আনিশার ফোনে কল আসে, সে শুনতে পায় গোপন কথোপকথন। আমি বুঝতে পারছি সে কত বড় লোক। আমার ভয় আর আগ্রহ দুটোই মিশে গেছে।
আমি তার সঙ্গে থাকার জন্য তৈরি কিনা। আনিশা ও আরাফের সম্পর্কে সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু। বিশ্বাসের ঘর ভাঙার পথে তাদের ভালোবাসার পরীক্ষা। তুই আমার জীবনে কত কষ্ট দিয়ে গেছিস জানিস। তোর ছায়া আমাকে ডেকে নিয়ে গেছে অন্ধকারে। আমি কি আর তোর সঙ্গে থাকতে পারবো? আমি সব কিছু জানি, তোর ভয়, তোর দ্বিধা, তবে আমাদের এই বন্ধন কখনো ভাঙতে দেব না। রাস্তায় আরাফ ও আনিশার লড়াইয়ের দৃশ্যে হঠাৎ একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। আরাফ কঠোর হাতে তাদের প্রতিহত করে। সব যুদ্ধ শেষ হয়ে আবার শুরু হয় নতুন জীবন। আরাফ আর আনিশা একসঙ্গে, সেই ছায়ার রাজা আর তার মুকুটধারিণী। আরাফ আর আনিশা হাত ধরে হাঁটছে। আমাদের গল্প শেষ হয়নি, বরং এখন শুরু। আমি আর তুই দুজনেই নতুন মানুষ, নতুন স্বপ্ন নিয়ে। আমি শিখেছি প্রকৃতি শক্তি হয়, ভয় নয়, বরং ভালোবাসায়। আমাদের জীবন হবে নতুন রঙে রাঙানো। সবকিছুর শেষ মনে হলেও জীবন আবার নতুন রং নেয়। আরাফ আর আনিশা দুজন একসঙ্গে, ভাঙা সম্পর্কের টুকরো জমিয়ে নতুন জীবন গড়ার পালা। নতুন ক্যাম্পাস। সকালে আনিশা নতুন ক্যাম্পাসে আসছে, তার চোখে আলো, মনে নতুন আশা, কিন্তু মনে একটা ভয় লুকিয়ে আছে। আমার জীবনে আরাফ ছাড়া কি সম্ভব? আমি চেষ্টা করব নতুন করে শুরু করতে, তাকে ছাড়া চলতে হবে, কিন্তু আমার মনে আরাফের ছবি খুব স্পষ্ট। ক্যাম্পাসের লাইব্রেরি। আরাফ এক কোণে বসে পড়াশোনা করছে। তার চোখে এখন শুধু পড়াশোনার আগুন, না অবহেলা না অপমান, শুধু নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। আমি যে আরাফ ছিলাম সে আজ আর নেই। আমি নতুন মানুষ। আমার শত্রু শুধু আগেকার আমি। ক্যাম্পাসের মাঠে আনিশা আর আরাফ একে অপরের চোখে চোখ রেখে হাঁটছে। দুজনেই জানে এখনো অনেক কথা বাকি, তবুও নতুন করে শুরু করা দৃঢ়তা তাদের মুখে। আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি আমরা আবার সব ঠিক করতে পারবো। সেই বিশ্বাস যদি না থাকে তাহলে শুরু করার অর্থ নেই। আমরা পারবো, কারণ আমরা একসাথে। সবকিছু সহজ নয়। ভালোবাসা তো শুধু হাসি নয়, বুকের কষ্ট আর চোখে জলও তো এর অংশ। ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া। আনিশা আর আরাফ বসে কথা বলছে। আনিশা মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ে। আরাফ হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। আমি ভয় পাই, আমি ভাবি আমরা আবার খারাপ সময় পড়ব। তুই আমার পাশে থাকবি কি না? আমি এখানে আছি, তোর হাত ছাড়বো না। চেষ্টা করবো একসাথে চলার। লাইব্রেরি। বিকেলে দুজনেই পড়াশোনায় মন দেয়। মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে একটু রাগ। এটাই জীবন, এটাই প্রেমের মর্ম। জীবন শুধু সংগ্রাম নয়, স্বপ্নও দেখে। আরাফ আর আনিশা নতুন পরিকল্পনা করে, যেখানে তারা একসঙ্গে বড় কিছু করার ভাবনা পোষণ করে। সময় বয়ে চলে লাইব্রেরির পাতার মতো। যত পড়া যায় তত রহস্যভেদ হয়। আরাফ আর আনিশার সম্পর্কও যেন ধীরে ধীরে জমে উঠে এক গভীর মেলবন্ধনে। আনিশা কখনো জানতে চায়নি আরাফের অতীত। সে শুধু জানে এই ছেলেটা তার জীবনের সবচেয়ে নির্ভরতার জায়গা। একবার মৃত্যুর কাছ থেকে টেনে এনেছিল তাকে, তখন থেকে ভালোবাসাটা জমে আছে মন জুড়ে। বিয়ের আগের দিন। তুমি মাঝে মাঝে খুব ছায়ার মতো লাগে, পাশে থেকেও বুঝি না কোথায় হারিয়ে যাও। সবাই ছায়া হতে পারে না, কেউ কেউ রাতের অন্ধকারে আগুন হয়ে চলে। আনিশা বুঝতে পারে কিছু একটা লুকানো আছে, কিন্তু ভালোবাসার খোঁপায় সে বাধা পড়েছে। তার কাছে আরাফ মানে নিরাপত্তা, আর কিছু জানার দরকার হয় না তার। বিয়ের পরে তাদের পথ চলা শুরু হয় ছোট্ট এক ফ্ল্যাটে। রান্নাঘরে আনিশা আর লিভিং রুমে বই হাতে আরাফ। একটা স্বপ্নের সংসার যেন, কিন্তু সেই সুখের স্বপ্ন খুব বেশি দিন টিকে না। একদিন হঠাৎ ফোন আসে। তোমার স্বামী কি এখনো তোমাকে ছায়া দেখায়, নাকি আসল রূপটা দেখাবে এবার? আনিশা হতচকিত, কণ্ঠটা অপরিচিত কিন্তু ভয়ঙ্কর। সেদিন রাতেই রাস্তায় ওদের গাড়ির সামনে একটা বাইক এসে দাঁড়ায়। হেলমেট পরে থাকা ছেলেটা শুধু বলে, কিং এর স্ত্রীকে এমন খোলা রাস্তায় ঘোরানো ঠিক না। আনিশা ঘাবড়ে যায়। আরাফ হালকা গলায় বলে, চলো আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরি। কিন্তু তখনই আনিশার মনে পড়ে যায় তার সে পুরনো স্বপ্ন, যেখানে সে এক অন্ধকার রাস্তায় ছুটছিল আর এক ছায়া তাকে রক্ষা করেছিল। তবে কি সেই ছায়াই এই কিং? সেদিন রাতে আনিশার ঘুম আসে না। সে বুঝে কিছু একটা বিশাল ব্যাপার তার চোখের আড়ালে চলেছে। আর তার স্বামী, সেই টপার ছেলেটা, হয়তো সেই রাজ্যের রাজা, এক আন্ডারওয়ার্ল্ডের কিং। সময় থেমে থাকে না, কিন্তু কিছু মুহূর্ত থাকে।
যেগুলো সময়কে চুম্বকের মতো আটকে রাখে। আনিশার জন্য তেমনই এক রাত, বিয়ের পরের সেই অশান্ত নিঃশব্দ রাত। ঘড়ির কাঁটা তখন 2টা ছুঁই ছুঁই। আনিশা বিছানায় বসে ঘুম না আসা চোখে তাকিয়ে আছে পাশে ঘুমিয়ে থাকা আরাফের মুখের দিকে। তাকে দেখে এখনো সেই পুরনো লাইব্রেরির শান্ত ছেলেটা মনে হয়, কিন্তু সেই বাইকের লোকের কথা, সে ফোনের কণ্ঠস্বর বারবার কাটা হয়ে বুকে বিঁধে। তখনই আরাফ চোখ মেলে তাকায়, তার চোখে কোনো ভয়ের ছাপ নেই, আছে শুধু অদ্ভুত এক নিশ্চুপতা। আমাকে কিছু বলবে না? সবকিছু বলা যায় না আনিশা, কিছু সত্যি আছে যেগুলো জানলে ভালোবাসা টিকে না। আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায়, যেই তুমি আমার সামনে থেকেছো সব সময়। কিন্তু এখন আমি ভয় পাই, তুমি যদি তুমি না হও। ভয়ের কিছু নেই, শুধু একটা কথা মনে রেখো, তোমার জন্য আমি ছায়া হয়েছি। তুমি না থাকলে আমি আগেই আগুন হয়ে পড়ে যেতাম। আনিশা আর কিছু বলতে পারে না, তার বুকের ভেতরে এক অজানা কষ্ট জমে ওঠে, কিছুটা ভয়, কিছুটা ভালোবাসা, আর তার চেয়েও বেশি রহস্য। পরদিন সকালে দরজায় কাগজের খামে মোড়া একটি চিঠি, লাল কালিতে লেখা মাত্র কয়েকটা শব্দ, তোমার স্বামী আবার সক্রিয়। ছায়া ফিরে এসেছে। আনিশার শরীর ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে আরাফ গায়েব, ফোন বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরে একটি ব্ল্যাক কার দাঁড়ায় বাসার নিচে। গাড়ি থেকে নেমে আসে একজন সুটেড লোক, মুখে ঘন দাড়ি। ভাবি, আপনাকে এখন নিরাপত্তা দিতে বলা হয়েছে, আমাদের কিং এর নির্দেশ। আরাফ কোথায়? সে কোথায় গেছে? যেখানে ছায়ারা যায়, রাত নামার আগেই ফিরবেন। তবে আজ তিনি একজন কিং, আপনাকে রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব। সেই দিন থেকে আনিশার চারপাশ বদলে যেতে থাকে। সারাদিন কেউ না কেউ পাহারা দিচ্ছে, বাসার নিচে গাড়ি, রাস্তার মোড়ে পাহারাদারের চোখ, আর রাত হলে ছাদে ভেসে আসে হেলিকপ্টারের আওয়াজ। এ যেন বাস্তব নয়, একটা থ্রিলার সিনেমা। আর সেই সিনেমার নায়িকা এখন সে নিজে, এক টপার বয়ের ভালোবাসায় জড়িয়ে এখন আন্ডারওয়ার্ল্ড কিং এর স্ত্রী। ভালোবাসা যখন সীমা ছাড়ায়, তখন তার শুধু অনুভব নয়, এক এক সময় সেটা হয়ে ওঠে যুদ্ধ। আরাফ ফিরল 3 দিন পর, চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে এক অদ্ভুত নীরবতা। আনিশা ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। তুমি কোথায় ছিলে? আমি কি তোমার কিছু না? আমি বুঝতে পারছি তুমি পালিয়ে যাচ্ছ আমার কাছ থেকে। আরাফ চোখ বন্ধ করে আনিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি পালাচ্ছি না, আমি লড়ছি, তোমার জন্য, আমাদের জন্য। লড়াই কিসের? কেন তো গোপনীয়তা? প্লিজ আরাফ, আমি তোমার পাশে থাকতে চাই, ভয় পেতে নয়। আরাফ চুপচাপ বসে পড়ে, ধীরে ধীরে বলা শুরু করে। আমি যা সেটা কেউ কখনো জানে না। ভার্সিটির লাইব্রেরির টপার ছেলেটা এক মুখোশ মাত্র। আসলে আমি জন্মেছিলাম অনেক আগে, যখন আমার চোখের সামনে আমার বড় ভাইকে খুন করা হয়েছিল। পুলিশ কিছু করতে পারেনি, করে প্রমাণ হারিয়ে যায়। তখনই আমি ঠিক করি, আইন নয়, আমি নিজের রাজত্ব তৈরি করব, নামহীন ছায়ার মতো এক রাজত্ব। তুমি কি খুন করেছ? আমি কাউকে মারিনি, যদি না সে নিজেই আগুন জ্বালায়। আমি শুধু ছায়ার মতো আগুন নিবাই। তবে যদি কেউ আমার ভালোবাসার দিকে হাত বাড়ায়, তাকে ছাই করে দিতে আমার দ্বিধা নেই। আনিশার শরীর ঠান্ডা হয়ে আসে। সে জানে এখন আর ফেরার পথ নেই। সে এখন শুধু একটা স্ত্রীর পরিচয় নেই, সে এখন আন্ডারওয়ার্ল্ডের কিং এর রানী। কিন্তু শান্তি বেশি দিন টেকে না। পরদিন আরাফের অফিসে বিস্ফোরণ হয়। খবর আসে কে বা কারা কিংকে টার্গেট করেছে। একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ছায়া রাজত্ব শেষ। কিং যদি পুরনো ভুল মনে না রাখে, তাহলে এই ভুলের খেসারত দেবে তার রানী। আনিশা প্রথমবার আরাফকে ভেঙে পড়তে দেখে। সে ফিরে এসেছে, সেই যাকে আমি মাটির নিচে কবর দিয়েছিলাম। সে আজ আমার দুনিয়ায় আগুন লাগাতে এসেছে। এবার লড়াই শুধু অস্তিত্বে নয়, ভালোবাসারও। আনিশা এখন আর পিছিয়ে যাওয়ার মেয়ে নয়। সে ঠিক করে সে তার স্বামীর পাশে দাঁড়াবে, ছায়ার রাজ্যে ঢুকবে নিজে, মুখোমুখি হবে আগুনের। সেই রাতে ঘুম আসে না কারো চোখে। আরাফের মুখে অদ্ভুত এক থমথমে নীরবতা। আনিশা বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর আসছে। সকালে দরজায় আবার সেই লোকটা, কালো স্যুট, কানে কমিউনিকেশন ডিভাইস। এবার আর হাসছে না। ভাবি, আপনি চলুন আমাদের সাথে, ব্ল্যাক সেফ হাউসে নেওয়া হচ্ছে। কেন? আরাফ কোথায়? কিং এখন ওয়ার জোনে। ওনার শত্রু ফিরেছে, নাম রাশিদ। এক সময় কিং এর ডান হাত ছিল, এখন ওটাই ছুরি হয়ে উঠেছে। আন্ডারওয়ার্ল্ড কনফারেন্স রুম।
পেছনে 3 জন দেহরক্ষী, সামনে কাচের উপর রাখা একাধিক ড্রোন ফুটেজ। আরাফ টেবিলের দিকে ঝুঁকে আছে, মুখ থমথমে। রাশিদ ফিরে এসেছে। ও ভেবেছিল আমাকে শেষ করেছে। আমি তখনও জন্মাইনি ঠিকঠাক। এবার আমি শেষ করব, কিন্তু আমার পৃথিবীকে ছুতে দিব না। তখনই রুমে ঢুকে মাফিদা আপা, আন্ডারওয়ার্ল্ডে নারী শাসকদের একজন, চোখে কালো সানগ্লাস, হাতে চায়ের কাপ। তোমার বউকে সরিয়ে ফেলো। রাশিদ সবার আগে তাকেই টার্গেট করবে। তাকে সরানোর প্রশ্নই আসে না। ও আমার শক্তি। আমি যুদ্ধ করব ওর ভালোবাসা নিয়ে, ভয় নয়। এদিকে আনিশাকে নিয়ে যাওয়া হয় সেফ হাউসে। বাইরে হেভি গার্ড, ভেতরে এক ধরনের খাঁচা। আনিশা জানি না তার সামনে কি আসছে, কিন্তু সে জানিয়ে ভয় পেলে হারবে। হঠাৎই জানালার পাশ দিয়ে হুইসেল, এক কাগজ ছুঁড়ে ফেলে। কেউ বলে ওঠে, বউ হয়ে থেকো, রানী সেজো না, নইলে রাজার সাথে মাটিতে ঘুমাতে হবে। আনিশা ছুটে জানালার দিকে যায়, কিন্তু কেউ নেই, শুধু কাগজে আঁকা একটা মুখোশ, তাতে লেখা আর রাশিদ। রাত 1টা। আনিশা লুকিয়ে সিকিউরিটি ভেঙে বাইরে বের হয়। তার ভেতরে এখন ভয় নয়, রাগ। সে সরাসরি ফোন করে আরাফকে। তুমি যদি যুদ্ধ করো তবে আমি তোমার পাশে থাকব। আমার ভয় নেই আর। ছায়ার প্রেমিক আমি ছিলাম, এখন আমি তার সাথে আগুনে হাঁটবো। তাহলে শোনো, কাল রাতে রশিদের সঙ্গে মিটিং আছে, আমাকে একা যেতে হবে। তুমি চাইলেই দেখতে পারো কাকে তুমি আসলে ভালোবেসেছ। পরদিন রাত। এক পুরনো ফ্যাক্টরি, যেখানে প্রথম ছায়া জন্ম হয়েছিল। রাত 12টা। পুরনো এক ভাঙা ফ্যাক্টরি, যেখানে কেবল বাতাস আর মৃত্যুর গন্ধ। চারিদিকে নীরবতা। নীরবতা ভেদ করে সাদা এসইউভি থামে ফ্যাক্টরির গেটে। গাড়ি থেকে নেমে আসে আরাফ। কালো শার্ট, চোখে রোদ চশমা, কোমরে পিস্তল। তার পেছনে নেই কেউ, এটাই ছিল শর্ত। হঠাৎ ঘর ঘর শব্দ তুলে খুলে যায় ভেতরে লোহার গেট। ভেতরে ঢুকেই চোখ পড়ে রাশিদ, কালো কোট, লম্বা দাড়ি, ঠোঁটে কুৎসিত এক হাসি। ওহে ছায়া, এখন তো পুরো রাজা হয়ে গেছো, কিন্তু মনে রেখো, ছায়া আলোর থেকে পালায়। তোমার আলো, তোমার বউ আজ আমার টার্গেট। ভুলে যাচ্ছ রাশিদ, ছায়া শুধু পালায় না, দরকার হলে আলোও গেলে ফেলে। তুমি আমার আলো স্পর্শ করলে আমি তোমার অস্তিত্ব মুছে ফেলবো। এই কথা তো আগেও শুনেছি, মনে আছে তোমার ভাইয়ের সামনে আমি কি করেছিলাম? আরাফের চোখ লাল হয়ে ওঠে, ভেতরের আগুন যেন চিৎকার করে ওঠে। তার হাত মুঠো বাঁধা, দম যেন থেমে আসছে। তখনই দরজার ওপাশে ধাতব লোহার আড়াল থেকে দেখা যাচ্ছে একজন ছায়া, আনিশা। সে এসেছিল লুকিয়ে, কিন্তু এই মুহূর্তে তার চোখে শুধু বিস্ময় আর ভয়। এই সেই মানুষ যার প্রেমে সে পড়েছিল, এই সেই ছেলেটা যে লাইব্রেরির সেরা টপার ছিল। আর আজ তার সামনে দাঁড়িয়ে আছে এক খুনি ও এক রাজা। আমার একটা অফার আছে, তোমার পুরো রাজত্ব আমি ছাড়বো যদি তুমি তোমার বউকে নিজ হাতে আমার সামনে থেকে সরিয়ে দাও। তখন তুমি ছায়া থাকবে, কিন্তু সিংহাসনে না। তুমি যেমন ছিলে তেমনই আছো, খাপুরুষ। নারীকে টার্গেট করো, তোমার মতো মানুষদের শেষ করতে সময় লাগে না, শুধু মনে রাখো। পকেট থেকে রিমোট বের করে ক্লিক করে। আমি এখন ছায়া না, আগুন। ঠিক সেই মুহূর্তে চারিদিক থেকে লাল লেজার ডট পড়ে রাশিদের শরীরে। তোমার একা আসার শর্ত আমি মেনেছি, কিন্তু আমি তো বলিনি আকাশে ড্রোন থাকবে না। তুই বিশ্বাসঘাতক। না রাশিদ, আমি রাজা। এই খেলা আমি নিয়মে খেলি না, আমি খেলা বানাই। বিস্ফোরণের শব্দে পুরো ফ্যাক্টরি কেঁপে ওঠে। রাশিদ পালিয়ে যায়, ডাস্টের ভেতর মিলিয়ে যায় তার ছায়া। আর তখনই আনিশা সামনে এসে দাঁড়ায়, চোখে জল কিন্তু ঠোঁটে শক্ত কথা। তুমি ছায়া, আগুন। আমি জানতাম না তুমি মানুষ না দৈত্য, তাও জানি না, কিন্তু আমি শুধু জানি তুমি আমাকে রক্ষা করেছো। তোমার জন্য আমি মরতেও রাজি, কিন্তু দয়া করে আমাকে অন্ধকারে রেখো না আর। তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি না থাকলে আমি অনেক আগেই ছায়া হয়ে হারিয়ে যেতাম। তাহলে এবার আমাকেও শেখাও কিভাবে ছায়ার পথে হাঁটা যায়। সেই রাত ছিল শুরু এক ভালোবাসার, এক যুদ্ধের, এক আন্ডারওয়ার্ল্ড শাসকের সত্যিকারের জীবনের। আর আনিশা, সে এখন শুধু একজন স্ত্রী নয়, সে এখন ছায়ার রানী। আগুনের মাঝেও জ্বলতে জানে যে ভোর রাত। আকাশে এখনো কালো মেঘ, মাটিতে ছড়িয়ে বিস্ফোরণের ধোঁয়া, আর তার মাঝেই দাঁড়িয়ে দুইটা ছায়া, আরাফ
আর আনিশা। কেউ কাউকে কিছু বলছে না, তবে চোখে চোখ রাখলেই বোঝা যায় এই মুহূর্তে তারা দুজনেই এক একটা যুদ্ধের সৈনিক। তুমি আমার জীবন, তোমাকে এসবের মাঝে টেনে আনতে চাইনি কখনো। তোমার জীবন বলেই তো আমিও এর অংশ। তুমি যদি ছায়া হও তবে আমি হব সেই ছায়ার আলো। কিংস হেডকোয়ার্টার একটি বিশাল কনফারেন্স রুম। চারপাশে মনিটরে চলছে সিসিটিভি ফুটেজ। মাফিদা, মেজর তায়েব কাশেফ, আরাফের সব আন্ডারওয়ার্ল্ড জেনারেলরা বসে আছে। আরাফ মিটিংয়ে ঢুকেই বলে, এবার থেকে আনিশা জানবে আমাদের সবকিছু। ও শুধু রানী নয়, আমার সিদ্ধান্তের অংশীদার। আর কারো মুখে এ নিয়ে প্রশ্ন শুনলে জবাব আমি নিজে দেব। ভালোবাসা আর যুদ্ধ একসাথে টেকে না আরাফ, একদিন কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। আমিও শক্তি হব, দুর্বলতা নয়। আমি রাজা বেছে নেইনি, আমি মানুষটাকে ভালোবেসেছি। এই প্রথম আনিশা ঢুকে পড়ে এক ভয়ঙ্কর জগতের মাঝখানে। তাকে শেখানো হয় গোপন সংকেত, অস্ত্রধারণ, আইডেন্টিটি চেক, মুখোশের ব্যবহার। আনিশা আর সেই কোক ছাকানো বিশ্ববিদ্যালয় প্রেমিকা নয়। সে এখন ওয়াররুমে দাঁড়িয়ে শত্রুর লোকেশন ধরতে পারে চোখের এক চাহনিতে। রাশিদ একদম তেলে বেগুনে জ্বলে আছে। ওর বউটাই এবার আমার হাতিয়ার হবে। এবার খেলা শেষ হবে মৃত্যুর মঞ্চে। ওর সামনে আমি ওর রাজত্ব জ্বালিয়ে দেব, তারপর ছায়াকে টেনে এনে আলোয় পুড়িয়ে মারব। পরদিন আনিশা একা বের হয় গোপন মিটিংয়ে, যেখানে তার হাতে তুলে দেওয়া হয় একটি ড্রাইভ। রাশিদের আস্তানা, লোকেশন সহ সমস্ত ডিল, অস্ত্র সরবরাহ, মাদক চক্রের বিভিন্ন প্রমাণ। তাকে দেখে সবার চোখ কপালে। একসময় যে মেয়েটা শুধু ঘরে রান্না আর আরাফের বই ডুবে থাকতো, আজ সে ভয়ঙ্কর এক লেডি, যার মুখে হাসি থাকলেও চোখে আগুন। রাতের বেলা আনিশা আর আরাফ ছাদের এক কোণে দাঁড়িয়ে। তুমি আমায় যুদ্ধ শিখিয়েছ, এবার আমাকে শত্রুর মুখোমুখি দাঁড়াতে দাও। তুমি জানো সামনে কিসের ভয় আছে? তোমার মতো ভয়কে পাশে হয়ে হাঁটবো। তুমি আমার ছায়া আর আমি হব আগুন। এটাই ছিল শুরু এক রানীর যুদ্ধের, যেখানে অস্ত্র ছিল ভালোবাসা আর সাহস। রাত তখন ৩টা। শহরের শেষ প্রান্তে পুরনো এক সিনেমা হল, যেখানে সিনেমা হয় না অনেক বছর, কিন্তু আজ সেখানে হবে এক ভিন্ন শো। এক রানী, এক রাজা আর এক বিশ্বাসঘাতকের মুখোমুখি রক্তাক্ত গল্প। কালো হুডি, কোমরে বন্দুক, মুখে চুনোপুটির ভয় নেই, চোখে আগুন। তুমি পুরোপুরি প্রস্তুত তো? তুমি আমাকে যুদ্ধ শেখাওনি, শুধু তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। আর আজ আমি মরতেও প্রস্তুত, যদি দরকার হয় তোমাকে রক্ষা করতে। রাশিদের লুকআউট পয়েন্ট। রাশিদ দাঁড়িয়ে, তার হাতে একটি রিমোট, সামনে বিশাল পর্দায় স্ক্রিন, যেখানে দেখা যাচ্ছে এক বাচ্চা ছেলে বন্দি অবস্থায় কাঁদছে। এই ছেলেটা কার জানো? ওর নাম রাফি, আমার বোনের ছেলে। আরাফ একসময় আমায় বাঁচাতে গিয়ে আমার বোনকে হারায়। আজ আমি তার বউকে হারাতে এসেছি। কিন্তু স্যার, মেয়েটা আসলেই হুমকি হয়ে যাচ্ছে। তাকেই তো শেষ করতে হবে আজই। ওকে মারবে ওর স্বামী। এই খেলা আমি বানিয়েছি। অবশেষে আরাফ ও আনিশা পৌঁছে যায় সেই পুরনো সিনেমা হলে। ভেতরে ঢুকেই স্লো ক্ল্যাপ। ও, ছায়া আর রানী একসাথে, কেমন প্রেম প্রেম গন্ধ। চলো একটু রক্তের রং লাগাই আজ তোমাদের ভালোবাসায়। রাশিদ, খেলাটা আবার শেষ কর। তুই যা করেছিস আজ তার জবাব পাবি। তুমি আমার জন্য আগুন এনেছো, ঠিক আছে, দেখো কেমন করে আমি তোমার আগুনকে পানি বানিয়ে দিই। হঠাৎ ইশারা দেয়। আনিশার সামনে ছুঁড়ে ফেলা হয় এক শিশু। এই ছেলেটার গলায় বোমা। তোমার রানী যদি আমাকে মারে, এই ছেলেটা মারা যাবে। আর তুমি যদি আমাকে মারো, আমি রিমোট টিপে দেব। তোমার জন্যই হার হবে তার। ঘামতে থাকে সবাই। আনিশা চোখ সরায় না রাশিদের ওপর থেকে। ঠিক তখনই, তুমি ভুল করছো রাশিদ। তুমি ভাবছো আমি একজন মেয়ে বলে দুর্বল, কিন্তু আমি একজন মা হতে চাওয়ার নারীর শক্তি নিয়ে এসেছি। আচমকা আনিশা কোমর থেকে বন্দুক টেনে রাশিদের কাঁধে গুলি ছুড়ে দেয়। রাশিদ লুটিয়ে পড়ে। রাফি দৌড়ে যায় বাচ্চার কাছে, বোমা খুলে দেয় এক বিশেষ করে। সিনেমা হল কেঁপে ওঠে গুলির শব্দে। রাশিদ আহত, তার চোখে অবিশ্বাস। তুই এক মেয়েকে অস্ত্র ধরতে শেখাসনি? তুই একটা রাজ্য হারালি।
আমি হারাইনি, আমি শুধু নতুন রাজত্ব শুরু করেছি, যেখানে আমার রানীও যুদ্ধ জানেন। একটা থমথমে নীরবতা। রাশিদের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আরিশার চোখে আগুনের ঝলক, তার হাতে তখনও ধোয়া ওঠা পিস্তলটা। তুই জানিস আমি কে? এখন তুই জানিস আমি একজন কিং আন্ডারওয়ার্ল্ডের রাজা। তুই যেই হোস, আমার আরাফ, সেই ছায়া, আমার ভালোবাসা, আমি জানি। কিন্তু তোকে একা যুদ্ধ করতে দিব না। রক্তে রক্ত, আগুনে আগুন, এই শত্রুরা আমাদের ছুঁতে পারবে না। তাদের সামনে ছড়িয়ে পড়ে রাশিদের রক্ত, কিন্তু যুদ্ধের শেষ নয়, এটা কেবল শুরু। আন্তর্জাতিক এজেন্সি ঘটনাস্থলে পৌঁছে রশিদের দল ছত্রভঙ্গ। আরাফ আর আরিশা পালায় না, বরং ছায়ার মতো মিলিয়ে যায় সবার চোখের আড়ালে। রাত, একটা পুরনো সিনেমা হলের ছাদে বসে আছে দুজন, তাদের হাতে চা, সামনে শহরের আলো। এখন তো তুই সব জানিস, ভয় করিস না। ভয়? আমি রক্তে হাত দিয়েছি, কারণ তুই ছিলি পাশে। তুই একজন গ্যাং কিং, তাই বলে তুই আমার মানুষ না, এটা কি হয়? তুই তো আগুন, আমি ছায়া, আমরা একসাথে হইলে তো জ্বর হয়। সেই রাত থেকে শুরু হয় নতুন অধ্যায়। আরাফ আর আরিশা সহজ ছাড়ে না, বরং নিয়ন্ত্রণ নেয় সবকিছুর। শুধু বদলায় তাদের পরিচয়, ছায়া আর রানীর মতো। তারা একসাথে গড়ে তোলে এক অন্ধকার অথচ ন্যায়ের রাজত্ব। আমি হারাইনি, আমি শুধু নতুন রাজত্ব শুরু করেছি, যেখানে আমার রানীও যুদ্ধ জানে। আরাফ হেসে ওঠে, সেই ঠান্ডা হাই প্রোফাইল স্মার্ট হাসি, যেটা বাইরে থেকে দেখে কেউ বুঝবে না তার বুকের ভেতর এক যুদ্ধ চলেছে। তুমি কিভাবে বুঝলে? তোমার প্রতিটি চাউনি, তোর ফোনে সেই আনএক্সপেক্টেড মেসেজ, তোর সবুজ চোখের মাঝে লুকানো গাঢ় দুঃখ। আর তোর জন্য যেই ছেলেগুলো মরতে পারে, তারা কোনো সাধারণ ছাত্রের জন্য না মরত। রাশিদের মৃত্যু এক রক্তাক্ত ইতিহাস হয়ে রয়ে গেল একটা ভাঙা সিনেমা হলের অন্ধকারে। তবে পুলিশ কিছুই জানল না, প্রমাণ লোপাট করে ফেলেছে আরাফ নিজে, তার টিম, যেটা বিশ্বের গোপন ডার্ক ওয়েবে পরিচিত শ্যাডোকোর নামে। আরিশা এখন জানে সব। সে জানে আরাফ আন্ডারওয়ার্ল্ডের কিং, জানে সে শুধু টপার নয়, একজন গেম চেঞ্জার। কিন্তু তার চোখে এখন ভয় নেই, আছে অদ্ভুত এক বিশ্বাস। সকালবেলা ক্যাম্পাসে আনিশা কাঁপে না আর। সে বুঝতে পারে ভালোবাসার সঙ্গে ভয় থাকে, কিন্তু বিশ্বাস সবকিছুকে জিতিয়ে যায়। সে এক ধাপ এগিয়ে আসে আরাফের পাশে। তুমি শুধু আমার ছায়া নও আরাফ, তুমি আমার রাজা। আর তুমি শুধু আমার বউ নয়, তুমি আমার রাজত্বের রানী। কিন্তু বাইরে এক নতুন ঝড় আসছে। নতুন শত্রুরা শহরের অন্ধকার গলিতে ঘুরে বেড়াচ্ছে। তারা শুধু আরাফের রাজত্ব নয়, তার জীবনকেও শেষ করার পরিকল্পনা করছে। এক গোপন মিটিংয়ে একজন পুরনো শত্রু বলে, আন্ডারওয়ার্ল্ডের কিং ফিরে এসেছে, আর তার সঙ্গে তার রানী। এখনই তাদের শেষ করতে হবে, না হলে তারা আমাদের নিপতন করবে। আরাফের ফোনে আসে বার্তা, নতুন সন্ত্রাসী দল ব্ল্যাক ভাইপার শহরে সক্রিয়। তারা তোমার সবচেয়ে বড় শত্রু। তাদের শেষ করতে হবে আজই। আমি তোমার পাশে আছি, আমরা একসাথে সব পারবো। রক্তাক্ত অতীত আর নতুন শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে ছায়া আর রানী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের রাজত্ব শুরু, কিন্তু যুদ্ধ হবে কঠিন। সবার মাথায় তাদের নাম দাপিয়ে বেড়াবে। সকালবেলা শহরের এক কোণে নতুন দল ব্ল্যাক ভাইপার শহরের বাজারে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে। বিভিন্ন ছোট ছোট অপরাধের আড়ালে তারা ধীরে ধীরে নিজেদের শক্তি বৃদ্ধি করছে। ক্যাফেতে বসে আরাফ ফোনে কথা বলছে, আর আনিশা পাশে। তোমার আজকের কাজটা কঠিন হবে। ব্ল্যাক ভাইপারের একটা সিনিয়র সদস্য আমরা ধরে ফেলতে চাই। তুমি জানো আমি তোমার পাশে আছি, আমাকে কোনোদিন পাত্তা দিও না, আমি তোমার সবার আগে থাকবো। তুমি শুধু আমার বউ নয়, তুমি আমার যুদ্ধ সঙ্গী। রাতে শহরের অন্ধকার গলি, আনিশা আর আরাফ দুইজনই অস্ত্র হাতে। তাদের চোখে শত্রুর প্রতি ঘৃণা, মন থেকে রক্ত আর আগুন। আজকে তাদের একটা বার্তা দিতে হবে, আমরা এখানে রাজত্ব করি। হঠাৎই গলির কোণে গোলাগুলি শুরু হয়। ব্ল্যাক ভাইপারের লোকজন আক্রমণ চালিয়েছে। তারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা ছিল মানসিক শক্তির পরীক্ষা, ভালোবাসার পরীক্ষাও। একসাথে তারা লড়ল, হার মানালো শত্রুদের। তাদের রাজত্ব দৃঢ় হলো। পরের দিন সকালে
ক্যাম্পাসে আনিশা আরাফের দিকে দেখে বলে, আমাদের একসাথে থাকতে হবে, একা না। তুমি ছায়া হলে আমি আগুন। তুমি আমার রাজত্বের একমাত্র রানী, আর আমরা একসাথে জয় করব। রাতের অন্ধকার, শহরের বাইরে একটি ত্যাগী কারখানা ব্ল্যাক ভাইপার তাদের গোপন হেডকোয়ার্টারে কাজ করছে। হঠাৎ খবর আসে আরাফ আনিশার দল তাদের অবস্থান শনাক্ত করেছে। তারা আসবে আমাদের শেষ করার জন্য, প্রস্তুত হও। এই সময় আরাফের লুকানো বেইজে তৈরি হচ্ছে পরিকল্পনা। ড্রোন উঠছে, সেন্সর ইনস্টল করা হচ্ছে, অস্ত্র সাজানো হচ্ছে। এই রাতেই শেষ করব, তাই যদি আমাদের প্রথম আঘাত সহ্য করতে না পারে যুদ্ধ শেষ। গভীর রাতে কারখানায় ঢুকছে আরাফ আর আনিশার দল। ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছে। হঠাৎ বাজে এলাম, অগ্নি সংকেত। কারখানায় আগুন ধরে যায়, সবকিছু অন্ধকারে ডুবে যায়। গোলাগুলি শুরু, চারিদিকে গুলির শব্দ। কেউ পিছিয়ে যায় না। আরাফ নিজে লিড করছে, ঝাঁপিয়ে পড়ছে একের পর এক শত্রুকে। আমাদের ছাড়তে হবে, কারখানাটা ভস্মীভূত হচ্ছে। না, এটা আমাদের যুদ্ধ, এখান থেকে হাল ছাড়ব না। বৃহৎ বিস্ফোরণ, আগুনের ঢেউ ছড়িয়ে পড়ে চারিদিকে। সবাই দৌড়াচ্ছে বাঁচার জন্য। বাজারের দূর থেকে কাঁপছে শহর। আরাফ আনিশা ক্ষতবিক্ষত, ঘামেতে ধুলো মাখা, কিন্তু চোখে অদম্য আগুন নিয়ে একসাথে দাঁড়িয়ে। আগুনের আলোতে তাদের ছায়া বড় বড় হয়ে উঠছে, এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে। রাতের নীরবতা ভেঙে যায় গর্জনের মতো বিস্ফোরণে। কারখানার আগুন আর গোলাগুলির মধ্যে আরাফ আনিশা দুইজনই একসঙ্গে লড়াই করছে মৃত্যুর সঙ্গে। তাদের পেছনে আগুন ছড়িয়ে পড়েছে, সামনে শত্রুরা ঘিরে ধরছে। এখান থেকে আমরা বাঁচবই, আর কেউ এই যুদ্ধে বাঁচতে পারবে না। আমার রাজা আমার পাশে, আমি ভয় পাই না। শত্রুরা বেশ কিছু গোলা নিক্ষেপ করে। একটা বোমা ফেটে যায় আরাফের পায়ের কাছে। সে ছিটকে পড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে এসে পাল্টা গুলি চালায়। এক একটা গুলি যেন প্রতিশোধের আগুন ছড়িয়ে দেয়। আরাফের দল একটি সামরিক কৌশল কাজে লাগিয়ে শত্রুর প্রধানদের আলাদা করতে শুরু করে। তারা একে একে ধ্বংস করে দিচ্ছে শত্রুদের পরিকল্পনা। কিন্তু এক আশ্চর্য মোড় আসে। শত্রুদের একটা নতুন বাহিনী এসে পৌঁছায়, যারা বিশেষ প্রশিক্ষিত এবং ভয়ঙ্কর। এদের নাম শ্যাডো উলফস। তারা ব্ল্যাক ভাইপারের চেয়েও বেশি বর্বর এবং নির্মম। এরা কেউ? আমাদের সামনে আসল জামালে এখন শুরু। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা ছিল মানসিক শক্তির পরীক্ষা, সাহসের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। কিন্তু নতুন শত্রুর আগমনে যুদ্ধটা আরো কঠিন হয়ে উঠল। আবারও আগুন জ্বলবে, ছায়া গাঢ় হবে, আর লড়াই হবে যুদ্ধ যার গতি কেউ বুঝবে না। ভোরের স্নিগ্ধ আলোয় আনিশার আরাফ শহরের এক নির্জন ক্যাফেতে বসে আছে। তাদের চোখে রয়েছে ক্লান্তি, কিন্তু মনেও জ্বলছে অদম্য আগুন। শত্রুরা শক্তিশালী হচ্ছে। শাটার ওভস, তাদের সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, তারা গোপনে চলে, এমন এক শক্তিশালী বাহিনী যারা ব্ল্যাক ভাইপার থেকে ভয়ঙ্কর। তাদের সঙ্গে লড়াই মানে নতুন রূপে যুদ্ধ। তাহলে আমাদের পরিকল্পনা বদলাতে হবে। তাদের চাল, অস্ত্র এবং লোকেশন সম্পর্কে খোঁজ রাখতে হবে। একই সময় শ্যাডো উলফসের লিডার নিজস্ব ঘাঁটিতে, এক বৃদ্ধ পুরুষ, চোখে তীক্ষ্ণতা, মুখে কঠোর অভিব্যক্তি। সে বলছে আন্ডারওয়ার্ল্ডের কিং আর তার রানীকে শেষ করার সময় এসছে। শহর আমাদের হবে। আনিশা ও আরাফ গোপনে ছড়িয়ে দেয় একটি ছোট দল, যাদের কাজ হলো শ্যাডো উলফসের গোপন ঘাঁটি শনাক্ত করা। গোপন মিশনে দলটি ঢুকে পড়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে। তারা অবাক হয় প্রচণ্ড সুরক্ষা ব্যবস্থা দেখে। প্রতিটি কোণে ফাঁদ, ক্যামেরা আর বন্দুক, কিন্তু হার মানে না। এখন যুদ্ধ শুধু অস্ত্রের নয়, চালাকি, ধোঁকা আর বুদ্ধির। জানতে হবে শত্রুর মনের গভীরতা, নইলে হারতে হবে। ছায়াময় এক বাগানে আরাফ ও আনিশা একসঙ্গে দাঁড়িয়ে, চোখে দৃঢ় সংকল্প নিয়ে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাতের অন্ধকারে আরাফ ও আনিশার ছোট দল ছুটে চলে শহরের বাইরে, যেখানে শ্যাডো উলফসের গোপন ঘাঁটি রয়েছে। ঘাঁটিটা দৃঢ়ভাবে পাহারা দেওয়া, প্রযুক্তির সাহায্যে নিরাপত্তা শক্তিশালী। সাবধানে চলতে হবে, এখানে একটা ভুল ধরা পড়তে পারে। তুমি আমার চোখ, আমি তোমার ছায়া, একসাথে সবাইকে হারাবো। দলটি চুপচাপ গিয়ে নজরদারি শুরু করে। হঠাৎ শুনতে পায় কিছু শব্দ, কেউ আসছে। কে আছো ওখানে? কেউ ডাকো না, আমরা গুলি চালাবো।
দলটি দ্রুত অস্ত্র হাতে নেয় এবং লড়াই শুরু হয়। ঘাঁটিতে সংঘটিত হয় এক ভয়াবহ গোলাগুলি। তাদের ধৈর্য আর বুদ্ধি পরীক্ষিত হয়। আরাফের নেতৃত্বে দলটি শত্রু নজর এড়িয়ে অগ্রসর হয়। দলটি একটি গুপ্ত তথ্য উদ্ধার করে, যার শ্যাডো উলফসের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করে। তারা বুঝতে পারে শহর এখন ভয়ানক এক দানবের কবল থেকে মুক্তি পেতে চলেছে। রাতের নীরবতায় শহরের এক অন্ধকার কক্ষে আরাফ ও আনিশার দল উদ্ধার করা তথ্যের উপর আলোচনা করছে। তথ্যে আছে শ্যাডো উলফসের বড় ষড়যন্ত্রের খুঁটিনাটি। পরিকল্পনা করা হয়েছে শহর জুড়ে বিস্ফোরণ, যা পুরো সিস্টেম ভেঙে দিবে। তাদের লক্ষ্য শুধু আমাদের রাজত্ব নয়, পুরো শহরকে ধ্বংস করে এক নতুন সাম্রাজ্য গড়ে তোলা। এত ভয়ঙ্কর পরিকল্পনা, আমাদের শুধু অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি তো প্রস্তুত থাকতে হবে। দলের মধ্যে উদ্বেগের ছায়া, কিন্তু হার মানার কোনো উপায় নেই। কেউ কেউ মনে করে তারা অত বড় শত্রুর মুখোমুখি হয়তো হারতেই হবে। তবে আরাফ আর আনিশার দৃঢ়তার সামনে সবাই দৃঢ় হয়। এক অন্য সময় আরাফ আনিশার মধ্যে তীব্র এক বাক্যালাপ হয়। আনিশা বলছে, তুমি আমাকে এত সময় কাছে দিচ্ছ না। আমরা একসাথে যুদ্ধ করি, কিন্তু তুমি তোমার বুকে সব চাপ নিয়ে বসো। আমি চাই না আমার দুর্বলতা শত্রুর সামনে ফাঁস হোক। আমি তোমার পাশে থাকতে চাই, কিন্তু ঝুঁকি নিয়েও নিজেকে ডেকে রাখতে হয়। তুমি যদি একলা লড়াই করতে চাও, আমি বাধা দিব না, কিন্তু আমি কখনো ছাড়বো না। একই রাত শহরের বাইরে শ্যাডো উলফস তাদের পরবর্তী ষড়যন্ত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক অজানা শক্তি তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, যার পরিচয় এখনো রহস্যময়। এখন যুদ্ধ শুধু বাহিনী বা অস্ত্রের নয়, এটা বিশ্বাসঘাতকতা আর সাহসের লড়াই। আরাফ ও আনিশার সামনে নতুন এক অধ্যায় অপেক্ষা করছে, যেখানে প্রত্যেকটা পদক্ষেপে লুকিয়ে আছে মৃত্যু ও বিজয়ের ছায়া। শহর ঘুমাবে না, রাত জেগে থাকবে আগুন আর ছায়ার গানের তালে। রাত গভীর। আরাফ আর আনিশার ছোট ঘরে আলো নিভে গেছে। তাদের চোখে ক্লান্তি, মুখে চিন্তার রেখা। তাদের মাঝে এখন শুধু যুদ্ধ নয়, আস্থা আর বিশ্বাসের লড়াই। তুমি আমার প্রতি এতটা বিশ্বাস রাখো কেন? আমি তোমার পাশে আছি, সব ঝুঁকি নিতে প্রস্তুত। আস্থা হারালে আমরা হারবো, আর আমি ভয় পাই তোমার জন্য। আমার প্রতি সন্দেহ না করো, আমি তোমার শক্তি। এক পর্যায়ে তাদের কথাবার্তায় অচেনা এক চাপ সৃষ্টি হয়। দুজনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের সম্পর্কের গভীরতাকেই টেনে নেয়। শ্যাডো উলফস তাদের নতুন মিশন শুরু করেছে। তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকা দখল করার জন্য ছড়িয়ে পড়েছে। একটি বড় ধাক্কা আসতে যাচ্ছে। এখন শুধু অস্ত্র নয়, মন ও হৃদয় পরীক্ষা হবে। আরাফ ও আনিশা যুদ্ধ একসাথে না হলে তাদের রাজত্ব ধ্বংস হতে বাধ্য। শহরের গলিপথগুলো এখন যুদ্ধের ময়দান। শ্যাডো উলফস এবং আরাফের টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। প্রতিটি কোণে গুলি, প্রতিটি ছায়ায় ফাঁদ। আরাফের নেতৃত্বে দলের সদস্যরা একে একে শত্রুদের আটকাচ্ছে। তারা জানে এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনোবলেরও। আমাদের হারতে দেওয়া যাবে না। আজকের পরে সিদ্ধান্ত হবে শহর কার। একটা গোপন ঘাঁটিতে শত্রুরা পরিকল্পনা করছে। আমরা যদি তাদের ভেতরে ভাঙন ধরাতে পারি, যুদ্ধ জিতব। আরাফ ও আনিশার মধ্যে সন্দেহের বীজ। আনিশা হঠাৎ অনুভব করে আরাফের বদলে যাওয়া মেজাজ। সে ছুড়ে দেয় প্রশ্ন, তুমি কি আমাদের পাশে আছো সত্যি? যুদ্ধের অন্ধকারে বিশ্বাসের আলোয় শক্তি, যেখানে সবচেয়ে ছোট ভুলও হতে পারে মৃত্যু। আরাফ আর আনিশা সেই আলো জ্বালিয়ে রাখার জন্য লড়াই করছে। যুদ্ধ যতই অন্ধকার হোক, বিশ্বাসের আলো কখনো নিভে না। চোখের সামনে বোমা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেল একটা গাড়ি। ধোঁয়ায় কুণ্ডলী আর ছুটে আসা গুলি যেন চারদিককে নরকে পরিণত করেছে। আরাফের চারপাশে শুধু রক্ত, চিৎকার, আতঙ্ক, কিন্তু সে ঠান্ডা মাথায় হাতে থাকা গ্লকে প্রতিটা গুলিকে ঠিকঠাক পাঠাচ্ছে শত্রুর বুকে। দক্ষিণ দিক সিকিউর। রিজওয়ান, পশ্চিম প্রান্তে আগুন দাও, আজ এদের শেষ দিন। কিন্তু ভাই, আব্দুল্লাহ এখনো সামনে, ওর পজিশন গ্যাপ আছে। তুমি শুধু আগুন দাও, আমি নিজের বাইকে তুলে আনবো। আরাফ গুলি এড়িয়ে ধোয়ার মধ্যে ঢুকে পড়ল সামনের দিকে। মাটিতে পড়ে আছে আব্দুল্লাহ, পেটে গুলি লেগেছে, রক্ত ভেজা তার পোশাক। ভাই, তুমি আসবা জানতাম। চুপ কর, মরা যাবে না। আজকের রাতটা আমরা জিততেই যাব।
আরাফ নিজের কাঁধে তুলে নেয় আব্দুল্লাহকে, আর এক হাতে একে একে গুলি ছুড়ে এগিয়ে চলে। পেছনে রেজওয়ান আগুন জ্বালিয়ে দিয়েছে, শত্রুপক্ষের গাড়ি, বাংকার সবকিছু জ্বলছে। সাউন্ড, গুলির শব্দ, বিস্ফোরণ, হাকডাক, আগুনের তীব্র হুঙ্কার। অন্যদিকে বেস ক্যাম্পে আনিশা চোখে পানি নিয়ে ওয়াকি টকির দিকে তাকিয়ে আছে। আরাফ প্লিজ ফিরে এসো, আমি সব জেনে গেছি, আমি আর ভয় পাই না। যুদ্ধক্ষেত্রে আবারও আরাফা হঠাৎ একটি বড় বিস্ফোরণের পর নিচে পড়ে যায়। মাথায় চোট, গুলির শব্দ থেমে যায় চারপাশে। সে দেখল শত্রুদের নেতা দিলশাদ নিজে এসেছে আজ। তার হাতে আছে স্পেশাল লঞ্চার আর মুখে হিংস্র হাসি। আজ তোর রক্ত দিয়ে শেষ করবো তোর কিং এর রাজত্ব। তুই তো জানিস না আমি মরতে আসিনি, শেষ করতে এসেছি। একটি হিডেন ট্রেকার টিপে দেয় আরাফ। বিস্ফোরণ, পুরো শত্রুপক্ষ ছিন্ন ভিন্ন। আন্ডারওয়ার্ল্ডের রাজা রক্ত দিয়ে জন্মায় আর ইতিহাসে নাম লেখে আগুন দিয়ে। ঢাকা শহরের বাতাস যেন থমথমে হয়ে উঠেছে। গ্যাংদের চোখে আগুন, প্রতিশোধ, ক্ষমতা, অধিকার সব মিলেমিশে ভয়ানক এক বিস্ফোরণের অপেক্ষা। আরাফ তার মানুষদের নিয়ে যুদ্ধের সাজে প্রস্তুত। মোস্তফা চৌধুরীর দিকেও প্রস্তুতি চলছে। তুমি কোথায়? বলেছিলে আমাদের জীবন শুরু হবে, এখন তো মৃত্যু ঘিরে রেখেছ। আমরা যদি এই অন্ধকার না শেষ করি তো আমাদের ভবিষ্যৎই থাকবে না রেশা। আমি ফিরে আসবো, কথা দিচ্ছি। আন্দারবাড়ি ঘাটের একেবারে শেষ প্রান্তে মুস্তফা লাল পতাকা ওড়ে। আরাফের দল কালো হুডি পরে এগিয়ে আসছে। দুই পক্ষের মাঝে এক বিশাল খালি জায়গা, যেখানে শুরু হবে যুদ্ধ, যেখানে ঝরবে বিশ্বাসঘাতকতা, রক্ত আর কান্না। ছায়ার রাজা, প্রেমে পড়ে দুর্বল হয়ে গেছ, এখন যুদ্ধ করবে? তুই ভুল বলছিস। প্রেম আমাকে দুর্বল না, বরং অজয় করেছে। আমি জানি আমি বাঁচতে পারি, মরতেও পারি, কিন্তু আমার প্রেম আর আমার দল, ওদের জন্য আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত যাব। অ্যাকশন শুরু হয়। বন্দুকের গর্জন, ছুরি, রড, পেট্রোল বোমা সব ব্যবহার হচ্ছে। কেউ কাউকে ছাড়ছে না। রাত জেগে লড়াই চলতে থাকে। তানভীর আরাফের লোক। ভাই, ডান দিকটা আমরা ধরে রেখেছি, কিন্তু পেছন থেকে অ্যাটাক আসছে। আজকে বলো পেছন সামলাতে, আমি সামনে আছি। মাঝখানে আরাফ হঠাৎ গুলিবিদ্ধ হয়। বাম কাঁধে গুলি লাগে, কিন্তু সে পড়ে না, দাঁড়িয়ে যায়। গুলির মধ্যে মুস্তফার দিকে এগিয়ে যায়। তুই অনেক ভেবেছিস আমি প্রেমে পড়ে গ্যাং ফেলে দিয়েছি। এখন দেখে নে প্রেমিক ছেলের হাত কতটা শক্ত। দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয়। ছুরি, ঘুষি, রক্ত, আগুন একরকম বন্যতা নামিয়ে আনি চারপাশে। আরাফের চোখে তখন একটাই জেদ, এই যুদ্ধ শেষ করতে হবে। আরাফের হাতে ছুরি, মুস্তফার গলায়। এই শহর আমার প্রেমে ভয় পায় না, আমার রক্তে আশ্রয় করছে। আরাফ, চুরি ফেলে দে, আমি শাসক হব, খুনি না। মুস্তফা পুলিশে ধরা পড়ে। মুস্তফার হাত কড়া পরানো হয়। পুলিশের গাড়ির সাইরেন কাঁপিয়ে তোলে রাতে নীরবতা। চারপাশে ভিড় জমে যায়। ক্যামেরা, মোবাইল, মিডিয়া সবাই ছুটে আসে এই দৃশ্য ধারণ করতে। আরাফ, তুমি ঠিক আছো? তুমি আহত, রক্ত তোমার কাঁধে। তোমার বিশ্বাস ছিল বলেই আজ বাঁচতে পারলাম আমি। এই শহর, এই মানুষ, সবকিছু। তুমি কেন সব লুকিয়ে গেলে? কেন বললে না? কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো, একজন মানুষ হিসাবে, ছায়া বা কিং হিসাবে নয়। পুলিশ মুস্তফাকে নিয়ে চলে যায়। আরাফ হাসপাতালে ভর্তি হয়। শহর জুড়ে আবার ওর শান্তি নামে। মিডিয়া তাকে হিরো ঘোষণা করে 6 মাস পর। লাইব্রেরি, আরাফ ও আনিশা পাশাপাশি বসে পড়ছে। বাইরে বৃষ্টি আর ভেতরে নীরব ভালোবাসা। তুমি বলেছিলে না ভালোবাসা সব শক্তির উৎস? আজ বুঝলাম তুমি ছিলে আমার সবচেয়ে বড় শক্তি। আর তুমি আমার ছায়া, যেটা আজ পুরো আলো হয়ে উঠেছে। আরাফ হয়তো আন্ডারওয়ার্ল্ডের রাজা ছিল, কিন্তু আজ সে একজন শান্ত মানুষের মতো নতুন জীবন শুরু করেছে। আর আনিশা, সে ছিল তার নতুন জীবনের প্রথম পাতাটি। নতুন জীবনের প্রথম পাতাটি একটুও সহজ ছিল না। চারদিকে পুলিশের নজর, পুরনো শত্রুরা সক্রিয়, আর আরাফের মাথার উপর সবসময় একটা তলোয়ার ঝুলে থাকে। যদি আবার ফিরে যেতে হয় সেই অন্ধকার জগতে। তবুও প্রতিদিন সকালে আনিশার মুখে ঘুম ভাঙা হাসি দেখে আরাফ নিজের কাছে প্রতিজ্ঞা করে, কিছু হোক না কেন আমি আর সেই পৃথিবীতে ফিরে যাব না।
একদিন আনিশা বেলকনিতে দাঁড়িয়েছিল, হাতে একটা চায়ের কাপ। আরাফ পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখলো। তুমি জানো তো আমার সবচেয়ে বড় যুদ্ধটা আমি বন্দুক দিয়ে নয়, তোমার ভালোবাসা দিয়ে জিতেছি। তাহলে আমি তো যুদ্ধের রানী হই, তাই না? না, তুমি আমার শান্তির পৃথিবী। কিন্তু এই শান্তির মাঝে হঠাৎই ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। আরাফ কল রিসিভ করতেই ভ্রু কুঁচকে গেল। তুমি ভাবছো যুদ্ধ শেষ? আমাদের রাজা আবার দরকার। আরাফ ভাই, ফিরে এসো। আনিশার চোখে সন্দেহ, আরাফের চোখে ঝড়। সে কি আবার নামবে অন্ধকারে, নাকি ভালোবাসার পৃথিবী বাঁচিয়ে রাখবে? ফোনের কণ্ঠস্বরের পর আরাফের মন যেন ঝঞ্ঝার মতো উথাল পাথাল। অনিশা তার কাঁধে হাত রেখে ধীর স্বরে বলল, তুমি যেখানেই থাকো আমি তোমার পাশে থাকবো, কিন্তু এইবার তুমি যা করো ভেবে করো। আমি জানি আবার সেই অন্ধকারে ফিরলে তোমার হৃদয় ভেঙে যাবে, কিন্তু যদি আমি না যাই তাহলে শহরটা হারাবে। তারা দুজনে জানে এখন আর কোনো সহজ পথ নেই। শত্রুরা ফিরে আসছে আরো শক্ত হয়ে, নতুন মুখ নিয়ে। আরাফের পুরনো অন্ধকার থেকে উঠে আসার ইচ্ছে তাদের জন্য ভয়ঙ্কর হুমকি। আরাফের সামনে কঠিন সিদ্ধান্ত, নতুন রাজত্ব প্রতিষ্ঠা করা নাকি প্রিয়জনের জন্য শান্ত জীবন বেছে নেওয়া। এক রাতে আনিশার কোল বেয়ে আষাঢ়ের হাওয়া বয়ে যায়। তারা দুজনে একসাথে বসে ভবিষ্যতের কথা ভাবছে। তখনই মোবাইলে একটা মেসেজ আসে। আমরা তোমাকে চিরতরে ছেড়ে যাব না ভাই। আরাফের চোখে অশ্রু, কিন্তু সে হাল ছাড়ে না। যুদ্ধ শেষ হয়নি, শুধুমাত্র একটি অধ্যায় শেষ হয়েছে। সে বলল, প্রেম আর যুদ্ধ এই দুইয়ের মাঝে বেঁচে থাকার নামই জীবন। ফোনের মেসেজের পরে আরাফ গভীর চিন্তায় ডুবে যায়। তাকে এখন শুধু নিজের জন্য নয়, আনিশা, তার বন্ধু এবং পুরো শহরের জন্য সিদ্ধান্ত নিতে হবে। রাত্রি নীরবতায় তারা দুজনে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। আমরা একসাথে সব পারবো। তুমি যদি সত্যি ফিরে যাও সেই অন্ধকারে, আমি তোমার ছায়া হব। আমার বয়স শুধু একটাই, তোমাকে হারানো। কিন্তু যদি আমাকে হারাতে হয় তাহলে সেটা তোমার হাতই হতে চাই। পরের দিন আরাফ তার পুরনো সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে। নতুন শত্রুরা ইতিমধ্যে তাদের পরিকল্পনা শুরু করেছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে মডার্ন টেকনোলজি ও হাই প্রোফাইল অপরাধীরা। আরাফ বুঝতে পারে যে পুরনো যুদ্ধ এখন আধুনিক রূপ নিয়েছে। এই যুদ্ধে শুধু শক্তি নয়, বুদ্ধিমত্তাও লাগবে। পুরনো ছায়া কাটিয়ে উঠতে হবে নতুন আলোয়। আরাফ ও আনিশার জীবনে আসছে নতুন পরীক্ষা, নতুন বাধা। তবে ভালোবাসার সাহসে জোরেই তারা পার হবে। জীবন যে শুধু যুদ্ধ নয়, আলোর পথে হাঁটা, তার থেকে বড় আর কোনো যুদ্ধ নাই। রাতের নিস্তব্ধতায় শহর যেন নিদ্রাহীন। তারা জানে পুরনো যুদ্ধ ছিল মাত্র শুরু। নতুন শত্রুরা আধুনিক প্রযুক্তি আর নেটওয়ার্কের ছায়ায় গড়ে উঠেছে। আরাফ আর আনিশার সামনে এখন এমন এক লড়াই যা কেবল বোমাগুলির নয়, বরং মস্তিষ্কের যুদ্ধ। আরাফের গোপন হেডকোয়ার্টার একটি আধুনিক কক্ষ, যেখানে সাইবার মনিটরগুলো একসাথে ঝলমল করছে। আরাফ, মেহজাবিন আর তানভীর পর্দার সামনে দাঁড়িয়ে বিভিন্ন কোড আর ডেটা বিশ্লেষণ করছে। তোমাদের শত্রুরা এবার ডার্ক ওয়েব ব্যবহার করেছে আর সাইবার স্পেসে নিজেদের লুকিয়ে ফেলেছে। তাদের সিস্টেম ব্রেক করতে হবে। আমাদের নতুন প্রযুক্তি দরকার। আর তুমি জানো এই কাজে শুধু হাতে গোনা কয়েকজন পারদর্শী হ্যাকার থাকতে পারে। আমরা আর পিছিয়ে থাকতে পারবো না। শুধু অস্ত্র নয়, এখন প্রযুক্তি নিয়েও যুদ্ধ করতে হবে। আনিশার কক্ষে আনিশা নিজের একান্ত চিন্তা থেকে বেরিয়ে এসে বলে, আরাফ, তোমার পাশে আমি আছি। তুমি যা করো আমি তোমার সঙ্গী হব। একসাথে আমরা নতুন যুদ্ধে জয়ী হব। আরাফ তার হাত ধরে বলল, তুমি আমার সব থেকে বড় শক্তি। তোমার এই বিশ্বাস ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। যুদ্ধ বদলে গেছে। এখন এটি কেবল বন্দুকের গর্জন নয়, এটি স্মার্ট, বুদ্ধিমান এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধ। আরাফ, আনিশা ও তাদের দল বুঝেছে এই যুদ্ধে তাদের জয় নির্ভর করবে একজোট হতে পারার শক্তির উপর। গোপন ট্রেনিং সেন্টার, আরাফ, মেহজাবিন, তানভীর এবং অন্যরা নতুন ট্র্যাজেডি নিয়ে কাজ করছে। তাদের মাঝে একজন নতুন সদস্য যোগ দিলেন, শহরের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু বুদ্ধিমান হ্যাকার রায়ান। তোমাদের সাথে কাজ করতে পেরে ভালো লাগছে, কিন্তু জানো আমি এখানে আছি শুধু এক কারণে, আমার নিজের অতীত থেকে পালাতে।
সবাই তার অতীত থেকে পালায়, কিন্তু আমাদের যুদ্ধের জন্য এখানে থাকতে হবে। আরাফের সাথে তোমার কাজ শুধু নিরাপত্তা নয়, আমাদের সবার ভবিষ্যৎ সুরক্ষা। আনিশার ঘর। আনিশা ফোনে কথা বলছে। তুমি কি প্রস্তুত? ওই যুদ্ধ শুধু ফিজিক্যাল নয়, এটি সাইবার যুদ্ধ। যেই যুদ্ধ যেখানে ভুল সিদ্ধান্ত জীবন গায়ে নেমে আসতে পারে। আনিশার চোখে দৃঢ়তা, তার মনের ভেতর লুকানো এক অদম্য সাহস। শহরের একটি অন্ধকার এলাকা, পুরনো শত্রুদের এক নতুন গ্যাং উঠে আসছে। তারা প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাস চালাচ্ছে। নাম নোয়া ক্লিক। আরাফ, তুমি ভেবেছো যুদ্ধ শেষ? এবার তোমার পালা আমাদের সম্মুখীন হওয়ার। নতুন সদস্যের আগমন, নতুন শত্রুর আবির্ভাব, সব মিলিয়ে এই যুদ্ধ আরো জটিল হয়ে উঠেছে। তাদের একটাই লক্ষ্য, শহরকে নিরাপদ রাখা। তাদের একটাই শপথ, কখনো পিছিয়ে না থাকা। গোপন ঘর। রায়ান তার ল্যাপটপের সামনে বসে দ্রুত হাতের আঙ্গুলগুলো কিবোর্ডে চালাচ্ছে। মেহজাবিন ও তানভীর পাশে বসে তার কাজ পর্যবেক্ষণ করছে। আরাফ মনোযোগ দিয়ে দেখছে, মাঝে মাঝে মাথা নাড়ে। নোয়া ক্লিকের নেটওয়ার্ক একদম গোপনে চলছে, তবে আমি তাদের কিছু সিগন্যাল ট্র্যাপ করতে পেরেছি। এই ট্র্যাকিং আমাদের জন্য বড় সহায়ক হবে। তাদের পরিকল্পনা কি আমাদের আগে জানতে হবে, তারপর প্রতিরোধ করতে হবে। তারা শিগগির শহরের বড় ধরনের সাইবার আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। পুরো শহরের ডাটা সিস্টেমকে পঙ্গু করার চেষ্টা করবে। আনিশার ঘরে। আনিশা আরাফের হাতে হাত দিয়ে বলল, তুমি আর আমি, আমরা এই যুদ্ধে একসাথে। তুমি যদি হারাও, আমি হারবো, আর তুমি যদি জিতাও, আমরা সবাই জিতবো। তোমার পাশে থেকে এই যুদ্ধের লড়াইটা আর একটু সহজ হয়। তোমার বিশ্বাস ছাড়া আমি কিছুই না। শহরের প্রধান সার্ভার রুম। নোয়া ক্লিকের সদস্যরা ল্যাপটপ খুলে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অন্ধকারে তারা হাসছে, নিশ্চিত তাদের পরিকল্পনা সফল হবে বলে। এই যুদ্ধে শুধু অস্ত্র নয়, প্রযুক্তি, বুদ্ধি এবং ভালোবাসাও ছিল অস্ত্র। আরাফ ও তার টিম জানে এই যুদ্ধে তাদের জয় মানে হলো শহরের মানুষের শান্তি। গোপন হেডকোয়ার্টার। রাতের গভীরে আরাফ, মেহজাবিন, তানভীর এবং রায়ান একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করছে। তারা জানে সময় কম। নোয়া ক্লিকের সাইবার আক্রমণ যে কোনো সময় হতে পারে। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, কেউ যেন একা না পড়ে। তাই তো, বিশ্বাস ও একতা ছাড়া এই যুদ্ধ অসম্ভব। আনিশার কক্ষে। আনিশা আরাফকে সাহস দিচ্ছে। তুমি আমার চোখে শুধু রাজা নও, তুমি আমার ছায়া, আমার সহযাত্রী। তুমি আমার ভিতরকার শক্তি। এই যুদ্ধের মাঝেও তোমার বিশ্বাস আমাকে ছাড়িয়ে দেয়। শহরের প্রধান সার্ভার রুমের বাইরে নোয়া ক্লিকের সদস্যরা তাদের পরিকল্পনা শেষ করছে। তারা প্রস্তুত। বিশ্বাস যখন হাত ধরে রাখে, তখন অন্ধকারেও আলো জ্বলে। আরাফ আর আনিশার মধ্যে সেই আলো আজ সবচেয়ে উজ্জ্বল। শহরের প্রধান সাইবার সেন্টার নোয়া ক্লিক তাদের আক্রমণ শুরু করে। পর্দায় লাইন লাইন কোডের রোদ্দুর ভেঙে পড়ে। সার্ভারগুলো ক্রমে ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। সাবলীল পরিকল্পিত এক সাইবার হামলা, যা শহরের সব যোগাযোগ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, হাসপাতালের নেটওয়ার্ক সবকিছুতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আরাফের হেডকোয়ার্টার টিম তৎপর। রায়ান দ্রুত সার্ভারগুলো পুনরুদ্ধারের জন্য কাজ করছে। মেহজাবিন দ্রুত ডিফেন্স ব্যবস্থা শক্ত করছে। আরাফ কমান্ড দিচ্ছে, সবাই ফোকাস করো। এই যুদ্ধ শুধুমাত্র আমাদের নয়, পুরো শহরের। আনিশার কক্ষে। আনিশা বাইরে থেকে খবর দেখছে, চোখে ভয়, মুখে দুশ্চিন্তা, কিন্তু মন শক্ত। আরাফের ফোন আসে। তুমি ভয় করো না, আমি এখানেই আছি। এই অগ্নি পরীক্ষায় তারা নিজেদের আসল শক্তি বোঝে, সাহস, ধৈর্য এবং একে অপরের প্রতি অটুট বিশ্বাস। দৃশ্য যুদ্ধক্ষেত্র। আরাফের হেডকোয়ার্টার। নোয়া ক্লিকের সাইবার আক্রমণ প্রবলভাবে চলছে, কিন্তু আরাফের দলও কম নয়। রায়ান ও মেহজাবিনের কোর্ট যুদ্ধের মতো চলছে। তানভীর বাহিনীর সদস্যরা রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। আরাফ একদম সামনের সারিতে দাঁড়িয়ে, হাতে যোগাযোগ যন্ত্র। সবাই ধৈর্য ধরে কাজ করো, 1 মিনিটের চোখ বন্ধ মানি বড় বিপদ। শহরের রাস্তাঘাট। তানভীরের টিম জঙ্গলে লুকিয়ে থাকা শত্রুদের অবস্থান নির্ণয় করছে। আনিশা তাদের জন্য খাবার ও ওষুধ নিয়ে যাচ্ছে। একসাথে পার হব। এই যুদ্ধ কখনো শেষ হবে? যখন আমরা একসাথে থাকবো। যুদ্ধ যেমন চলছে, তেমনই ভালোবাসার বন্ধনও জোরালো হচ্ছে। শত্রু যতই শক্তিশালী হোক, তাদের একতাই সবকিছু জয় করবে। সমরাঙ্গনে ঝড় চলছে, কিন্তু তাদের মন একসাথে।
যুদ্ধ শেষ, শহর আবার শান্ত, কিন্তু সবাই জানে শান্তি চিরস্থায়ী নয়। আরাফ আর আনিশা একসঙ্গে দাঁড়িয়ে নতুন দিনের সূর্য বরণ করছে। তাদের চোখে আছে নতুন স্বপ্ন, নতুন আশা। যুদ্ধ আমাদের শক্তিশালী করেছে, ভালোবাসা দিয়েছে নতুন জীবন। এই শান্তিতে আমরা নতুন করে জীবন শুরু করব। পুরনো অন্ধকার কেটে গেছে, এখন নতুন আলোয় তারা পথ চলা শুরু করেছে, যেখানে ভালোবাসা, বিশ্বাস ও সাহসী তাদের মূল অস্ত্র। আরাফের জীবনে বহু রক্তাক্ত অধ্যায় ছিল, প্রতিশোধ, লড়াই, আত্মরক্ষা, সব মিলিয়ে তার জীবনটা ছিল একটা যুদ্ধক্ষেত্র। কিন্তু সেই দিনগুলো এখন কেবল স্মৃতি। আনিশার হাত ধরে আজ সে দাঁড়িয়ে আছে এক নতুন জীবনের দোরগড়ায়। সেই জীবনটা রক্ত নয়, ভালোবাসার, ত্যাগের আর শান্তির। আনিশা এখন শুধু একজন স্ত্রী নয়, সে আরাফের আত্মার সঙ্গী, তার সবচেয়ে নিরাপদ আশ্রয়, তার জীবনের আলো। একটা সময় ছিল যখন কেউ আরাফকে তার নামে ডাকতো না, ডাকতো ছায়া, রাজা কিংবা ভয় বলে। কিন্তু এখন আনিশা তাকে ডাকে খুব আপন করে। আরাফ, একটু চা বানিয়ে দাও তো। আরাফ হেসে ফেলে। একসময় যে হাতে বন্দুক ছিল, এখন সেই হাতে কাপ ধরিয়ে দেয় চায়ের। আর এটাই তো তার সবচেয়ে বড় বিজয়। এত যুদ্ধ, এত রক্ত, এত কষ্টের শেষে একটা ঘর, এক কাপ চা আর আনিশার হাসি মাখা মুখ। শেষ পর্যন্ত ছায়ার গল্পে আলো নেমেই এলো। আরাফের জীবনের প্রতিটি অধ্যায় ছিল যুদ্ধ, আত্মত্যাগ আর ভালোবাসার মিশেল। এখন সে ফিরে এসেছে নিজেকে মুক্ত করে, এক নতুন জীবনের সূচনায়। তুমি তো বলেছিলে ছায়া সবসময় পাশে থাকবে। এখন তো আমি আলো দাঁড়িয়ে আছি, তবুও তুমি আছো সেই ছায়া হয়ে। তুমি আলো, আমি ছায়া, এটাই আমাদের গল্পের শেষ না, এটাই আমাদের শুরু। এর কয়েক মাস পর সব যুদ্ধের রীতি ঘটেছে। আরাফ এখন এক সাধারণ মানুষ। আনিশার হাত ধরে চলছে স্বপ্নের পথে। তাদের ঘরে এসেছে এক নতুন অতিথি, একটি ছোট্ট প্রাণ, যে আরাফের মতো চুপচাপ, আনিশার মতো জেদি আর ভালোবাসার প্রতিচ্ছবি। এই জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখন আমি সম্পূর্ণ। তুমি আর আমাদের এই ছোট্ট পরিবারই আমার জগৎ। এখন শুধু ভালোবাসার এক নতুন গল্প, যেখানে বুলেট নেই, শুধু নির্ভরতা আছে, যেখানে প্রতিশোধ নেই, কেবল ভালোবাসা আছে, আর যেখানে ছায়া নয়, আলোয় ছায়াকে ভালোবাসে।